আচ্ছা, গতদিনে আমরা আমাদের কম্পিটিটর অ্যানালাইসিস বা দেখা যাচ্ছে যে আমরা যখন কোনো একটা ওয়েবসাইটকে র্যাঙ্ক করতে যাব তখন আমাদেরকে অবশ্যই কম্পিটিটর এবং কম্পিটিটিভ অ্যানালাইসিস করতে হবে। তো গতকালকে আমরা এই বিষয়গুলো নিয়ে কথা বলছিলাম। সেখানে কিছু বিষয় ছিল। আমরা হচ্ছে স্ক্রিমিং এসইও স্ক্রিমিং ফগ এই টুলটা ইউজ করা দেখছি এবং দেখা যাচ্ছে যে ব্যাকলিক এবং গুগলের র্যাঙ্কিং এর যে ফ্যাক্টর আছে প্রায় 200টার মতো, 208টা ফ্যাক্টর গুগল র্যাঙ্কিং এর। এই বিষয়গুলো নিয়ে গতকাল আমরা কথা বলার চেষ্টা করছিলাম এবং তার মধ্যে অন্যতম একটা বিষয় ছিল যে এক্সাক্ট কিওয়ার্ড ম্যাচের মানে কিওয়ার্ড ম্যাচের সাথে আমরা যদি ডোমেইনটা নিই দেন আমাদের কি কি ধরনের প্রবলেম হতে পারে এই বিষয়গুলো নিয়ে গতকাল কথা বলা হয়েছিল। তো আমরা যখন একটা ওয়েবসাইটকে অ্যানালাইসিস করব, যে আমাদেরকে আমাদের ক্লায়েন্ট বলতেই পারে যে আপনি আমাদের একটা ওয়েবসাইট একটু অ্যানালাইসিস করে দেখান এবং বলেন যে এই ওয়েবসাইটটাতে আমরা এত ভালো কাজ করছি, তারপরেও এত পরিশ্রম করছি, তারপরেও আমাদের ওয়েবসাইটটা র্যাঙ্কিংয়ে আসছে না কেন। তো এটার ক্ষেত্রে আপনাদেরকে যে বিষয়টা বলা হয়েছিল যে আপনারা বিভিন্ন র্যাঙ্কিং মানে 208টা যে র্যাঙ্কিং ফ্যাক্টর আছে এই র্যাঙ্কিং ফ্যাক্টরগুলো দেখবেন এবং সেই অনুযায়ী আপনাদের ওয়েবসাইটটাকে বা যে ওয়েবসাইটটা আপনারা অ্যানালাইসিস করবেন, রিসার্চ করবেন, সেই ওয়েবসাইটটার সাথে মিলায়ে মিলায়ে দেখবেন যে কোথায় আসলে প্রবলেম, কোন ফ্যাক্টরটা এখানে ঠিকভাবে কাজ করছে না। তো এই বিষয়গুলো আপনারা ম্যাচ করে করে দেখতে পারবেন। আচ্ছা, এরপর অবশ্যই একটা কমপ্লিট রিপোর্ট তৈরি করতে হবে। দেন ওই রিপোর্টের ভিত্তিতে আপনাদের ক্লায়েন্টকে বোঝাতে হবে যে আপনার ওয়েবসাইটে এইখানে প্রবলেম। আর একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, আমরা যে কোনো কাজই করি না কেন, হতে পারে সেটা ওয়েব রিসার্চ, হতে পারে সেটা লিড জেনারেশন, হতে পারে সেটা এসইওর জন্য ওয়েব রিসার্চ টুল বা দেখাচ্ছে ওয়েব রিসার্চ, যে কোনো কাজে আমাদের হতে পারে। এখন বিষয়টা হচ্ছে যে আমরা যখনই কোনো কাজ করব এটার একটা প্রপার ডকুমেন্টেশন আমাদেরকে রাখতে হবে। প্রপার ডকুমেন্টেশন রাখার যে উদ্দেশ্য বা যে কারণটা, এটা হচ্ছে যে ক্লায়েন্টকে বোঝানো যে আপনার এই সাইটটা নিয়ে আমি রিসার্চ করছি, আপনি আমাকে ওয়েব রিসার্চের কাজ দিয়েছেন, আমি সেটা কমপ্লিটলি করছি। এখন বিষয়টা বিষয়টা হচ্ছে আপনি যদি তাকে সুন্দরভাবে রিপোর্ট দিতে না পারেন, যে আপনি যে কাজটা করছেন এই কাজের রিপোর্ট যদি আপনি তাকে দিতে না পারেন তাহলে সে আপনাকে বিশ্বাস করবে না। তো মূল যে বিষয়টা মানে আপনারা যদি একটু নিজেরাই খেয়াল করেন, আমাদেরকে আমাদের ক্লায়েন্ট যদি একটা ওয়েবসাইট রিসার্চ করতে দেয় বা ওয়েব রিসার্চের কাজ যদি আমাদেরকে দেয় বা ডেটা মাইনিং এর কাজ যদি আমাদেরকে দেয়, আমরা হয়তো 10টা 15টা 20টা ওয়েবসাইট রিসার্চ করলাম, করে হয়তো কোনো একটা ডিসিশন তাকে প্রোভাইড করলাম। দেন সে বলতে পারে যে আসলে আপনি ডিসিশনটা কোথা থেকে পেলেন, এইটার সোর্সটা কোথায়, এটা কিভাবে আসলো। এটা সে আপনার মানে মুখের কথাকে ক্লায়েন্ট কখনো বিশ্বাস করবে না, তাকে প্রপার ডকুমেন্টেশন আপনাকে দেখাতে হবে। আচ্ছা, তো ব্যাকলিঙ্ক ক্রিয়েট করার ক্ষেত্রে আমরা সুন্দরভাবে এক্সেল শিটে ডকুমেন্ট রেডি করে ক্লায়েন্টের জন্য ব্যাকলিঙ্ক বা দেখা যাচ্ছে প্রোফাইল ব্যাকলিঙ্ক বা সোশ্যাল বুক মার্কিং এই ধরনের কাজ করেছিলাম। তো তখন আপনারা অবশ্যই এটা দেখছেন যে কিভাবে আমরা এই ডকুমেন্টগুলো ক্লায়েন্টের জন্য রেডি করব। তো এসইওর ক্ষেত্রেও আমাদের কিছু ডকুমেন্টেশন রেডি করতে হবে। যে ক্লায়েন্ট যদি আমাদেরকে বলে যে আমাদের ওয়েবসাইটে রিসার্চ করে দেখতে হবে যে দেখেন এখানে কি প্রবলেম, দেন অবশ্যই এই ফ্যাক্টরগুলোকে অ্যানালাইসিস করে আপনি সুন্দরভাবে একটা রিপোর্ট রেডি করবেন যে কোন ফ্যাক্টরটা এখানে কাজ করছে, কোন ফ্যাক্টরটা কাজ করছে না, কোন ফ্যাক্টরটা কতটুকু এখানে আপনার ওয়েবসাইটটাতে মানা হয়েছে বা পালন করা হয়েছে, আর কোন ফ্যাক্টরটা এখানে অ্যাপ্লাই করা হয় নাই। এই বিষয়গুলো নিয়ে আপনাদেরকে সুন্দরভাবে রিপোর্ট তৈরি করতে হবে এবং আপনি যদি সাকসেসফুলি সেই রিপোর্টটা ক্লায়েন্টকে প্রোভাইড করেন তাহলে অবশ্যই ক্লায়েন্ট সেই রিপোর্টটা দেখে আপনার কাজকে সে বিশ্বাস করবে, আপনার কাজটা গ্রহণযোগ্যতা পাবে এবং যেই প্রবলেমগুলো আছে ক্লায়েন্ট সেগুলো ওভারকাম করে নেবে। হতে পারে সেটা অফ পেজ এসইওর ক্ষেত্রে, হতে পারে অন পেজ এসইওর ক্ষেত্রে, হতে হতে পারে সেটা আপনার ওয়েবসাইটের স্ট্রাকচারের ক্ষেত্রে, অথবা দেখা যাচ্ছে আপনার কন্টেন্টের ক্ষেত্রে। তো ফ্যাক্টরগুলো কিভাবে অ্যানালাইসিস করবেন এই বিষয়ে গতকালের ক্লাসে বিস্তারিত কথাবার্তা বলা হয়েছে এবং দেখা যাচ্ছে যে ফ্যাক্টরগুলো নিয়েও অনেক কিছু আলোচনা করা হয়েছে। তো এখন বিষয় হচ্ছে আপনারা হয়তো ক্লায়েন্টের একটা ওয়েবসাইট নিয়ে রিসার্চ করছেন, আপনারা দেখলেন যে ক্লায়েন্টের ওয়েবসাইটের অন পেজ এসইও, অফ পেজ এসইও, ক্লায়েন্টের কন্টেন্ট পেজের তার ওয়েবসাইটের যে স্ট্রাকচার বা দেখা যাচ্ছে যে রেসপন্সিভনেস, স্পিডিং বা লোডিং স্পিড
বা দেখা যাচ্ছে আপনার লোডিং টাইম সবকিছুই সুন্দরভাবে কাজ করছে, একদম পারফেক্ট ওয়েতে কাজ করছে, কিন্তু এরপরেও টার্গেটেড অডিয়েন্স সেখানে আসছে না, এখানে টার্গেটেড ভিউ হচ্ছে না, বা আমাদের এখান থেকে টার্গেটেড সেল আসছে না। তো এর পরিপ্রেক্ষিতে কি কাজ হতে পারে? তো দেখা যাচ্ছে প্রাথমিক অবস্থায় আপনারা হয়তো অনেকগুলো টুল ইউজ করলেন, বা দেখা যাচ্ছে যে বিভিন্ন টুল ইউজ করে একটা ওয়েবসাইটকে রিসার্চ করে দেখলেন যে এই ওয়েবসাইটটাতে আসলে কি প্রবলেম। আপনারা অন পেজ বা অফ পেজ, স্ট্রাকচারাল বা এই ধরনের কোনো প্রবলেম, আপনারা কন্টেন্টগত কোনো ধরনের ভুল ত্রুটি বা সমস্যা আপনারা পাইলেন না। এখন তারপরেও কেন এই পেজটা রিচ হচ্ছে না, কেন এই পেজটা গ্রো হচ্ছে না, এটা তখন আপনাদের আর বুঝে আসবে না, বা দেখা যাচ্ছে যে অনেকেই আছে এই বিষয়টা নিয়ে তখন আর ফার্দার স্টাডি করতে পারে না যে হ্যাঁ কেন তারপরও আমার ওয়েবসাইটটাতে ভিউ আসছে না। তখন আমাদেরকে আরেকটু থিওরিটিক্যাল স্টাডি করতে হয়, সেটা হচ্ছে যে ক্লায়েন্টের নিশ সেটআপ। নিশ বলতে আমরা যেটা বুঝি যে ক্লায়েন্টের যে গোল বা ক্লায়েন্টের যে টার্গেটেড অডিয়েন্স এবং তার যে কন্টেন্ট, এই দুইটা আসলে কতটুকু সামঞ্জস্যপূর্ণ। আচ্ছা, তো নিশ সেটআপ বা দেখা যাচ্ছে যে নিশ সিলেকশন, এই বিষয়টা নিয়ে আমরা একটু বিস্তারিত কথা বলবো। কারণ আমাদের যদি নিশ সেটআপটা যদি ঠিকভাবে না হয়, বা দেখা যাচ্ছে যে আমরা যদি আমাদের যারা হচ্ছে টার্গেটেড অডিয়েন্স তাদেরকে যদি সঠিকভাবে সিলেক্ট করতে না পারি, তাহলে আমরা যত ভালো ওয়েবসাইটই ক্রিয়েট করি না কেন, যত ভালো মানের অন পেজ অফ পেজ এসইও করেই রাখি না কেন, আমরা আসলে এখানে ভিউ পাবো না। এখন আমি আপনাদেরকে একটা কিওয়ার্ড নিয়ে বারবারই কথা বলছিলাম, বারবারই আপনাদেরকে একটা কিওয়ার্ড দিয়ে বিভিন্ন জায়গায় উদাহরণ দিচ্ছিলাম। সেই কিওয়ার্ডটা ছিল হচ্ছে কম্পিউটার্স ইন বাংলাদেশ। তো বিষয়টা হচ্ছে এখানে কিছু ছোটখাটো বিষয় আছে। আমরা সার্চ করেছিলাম যে কম্পিউটার্স ইন বাংলাদেশ, একটু দেখাই সার্চ দিয়ে, কম্পিউটার্স ইন বাংলাদেশ আমরা এটা সার্চ দিলাম, যে রেজাল্টটা আসলো, আমরা যদি এখানে লিখি যে কম্পিউটার ইন বাংলাদেশ, দেখেন মোটামুটি একই রেজাল্টই আসছে, কিন্তু এখানে একটু চেঞ্জ হয়েছে। আমরা লিখছি কম্পিউটার ইন বাংলাদেশ, দেখেন প্রথমে আসছে startech.com.bd, এরপরে আসছে villagebd.com। আমরা যদি কম্পিউটার্স ইন বাংলাদেশ লিখে যদি সার্চ দেই, দেখি কি অবস্থা। আচ্ছা, দেখেন স্টারটেকেরই দুইটা পেজ চলে আসছে, তারপরে আসছে villagebd.com। আচ্ছা, প্রিভিয়াস সার্চটাতে একটু খেয়াল করি, একটু যদি খেয়াল করেন এইখানে startech.com.bd এর একটা পেজ আসছে, villagebd এর একটা পেজ আসছে, এরপর আসছে globalbrand.com.bd, এরপর আসছে ryans.com বা ryanscomputer.com, এইটা আসছে। আর আমরা যদি এইখানে সামান্যতম একটু পরিবর্তন করি, যে কম্পিউটার্স ইন বাংলাদেশ যেটা ছিল আমাদের মেইন কিওয়ার্ড, দেখেন এখানে স্টারটেকের দুইটা পেজ চলে আসছে, villagebd এর একটা আসছে, দেন আসছে ryanscomputer.com, তারপর আসছে globalbrand.com.bd। এই যে কিওয়ার্ডের সামান্যতম পরিবর্তনের উপর ভিত্তি করে আমাদের যে অর্ডারটা চেঞ্জ হচ্ছে, এখানে সার্চ পেজে আসার যে অর্ডারটা যে চেঞ্জ হচ্ছে, এটা আশা করি আপনারা বুঝতে পারলেন। এই যে গ্লোবাল ব্র্যান্ড, আমরা যদি কম্পিউটার ইন বাংলাদেশ লিখে যদি সার্চ দিই, এই গ্লোবাল ব্র্যান্ডটা আসতো 3 নম্বরে, আর আমরা যদি কম্পিউটার্স ইন বাংলাদেশ লিখে যদি সার্চ দেই, এই গ্লোবাল ব্র্যান্ডটা আসতেছে 1 2 3 4 5 6 নাম্বার পজিশনে তারা আসতেছে, সরি 3 5 নাম্বার পজিশনে তারা আসছে। তো এই যে কিওয়ার্ডের যে সামান্যতম পার্থক্য বা কিওয়ার্ডের যে অল্প একটু পার্থক্য হয়ে আমাদের যে এই যে অর্ডারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, এটার মেইন কারণটা হচ্ছে যে কিওয়ার্ডের আমরা হচ্ছে সিলেকশনের ক্ষেত্রে একটু এখানে ভুল করে ফেলি। আমরা আসলে বুঝতে পারি না যে অডিয়েন্স, আমরা আসলে বুঝতে পারি না যে আমাদের অডিয়েন্স কি রকম, আমাদের অডিয়েন্স কতটুকু জানে, আমাদের অডিয়েন্সরা কিভাবে সার্চ করবে, এইটা প্রাথমিক অবস্থায় বোঝাটা একটু মুশকিল। কিন্তু আমরা যদি উপলব্ধি করি যে কম্পিউটার্স ইন বাংলাদেশ এবং কম্পিউটার ইন বাংলাদেশ, আমাদের ক্লায়েন্ট বা আমাদের অডিয়েন্সরা কিন্তু এই দুইটা কথা লিখেই সার্চ দিতে পারে। startech.bd বা startech.com.bd, এরা দেখা যাচ্ছে যে এদের কিওয়ার্ডগুলোকে
এইভাবেই সেট আপ করে রাখছে যে হ্যাঁ আমাদের যে নিশ অডিয়েন্স বা আমাদের যে টার্গেটেড অডিয়েন্স তারা আসলে কম্পিউটার্স ইন বাংলাদেশ লিখেও সার্চ দিতে পারে, কম্পিউটার ইন বাংলাদেশ লিখেও সার্চ দিতে পারে। আর এনাদের যে ওয়েবসাইটের যে কোয়ালিটি এটা আসলে অনেক ভালো বিধায় এই ধরনের কিওয়ার্ডে, দুইটা কিওয়ার্ডেই কম্পিউটার্স ইন বাংলাদেশ এবং কম্পিউটার ইন বাংলাদেশ দুইটা কিওয়ার্ডেই তাদের ওয়েবসাইটটা প্রথমে আসছে। আচ্ছা, তো বিষয়টা হচ্ছে যে আমাদেরকে আমাদের নিশগুলোকে রিসার্চ করতে হবে। অর্থাৎ আমরা যাদেরকে আমাদের ওয়েবসাইটে দেখাবো বা যারা আমাদের ওয়েবসাইটটা ভিজিট করবে তাদেরকে আমাদেরকে অবশ্যই রিসার্চ করতে হবে এবং দেখতে হবে যে তারা আসলে কি চায় বা তারা কিভাবে সার্চ করে। তাদের মতো করে আমাদেরকে কিওয়ার্ডগুলোতে পরিবর্তন আনতে হবে। এটা ছিল একটা বিষয়। আচ্ছা, ওয়েবসাইট যখন আপনারা ক্রিয়েট করবেন, অনেকেই হয়তো বলতে পারেন যে অনেকেই হয়তো ভাবতে পারেন যে আমরা যখন ওয়েবসাইট ক্রিয়েট করব তখনই তো আমরা আমাদের টার্গেট অডিয়েন্সদেরকে সিলেক্ট করে নিব। ঠিক আছে, এটা অবশ্যই সঠিক এবং 100% সত্য কথা। তো আমরা যখনই কোনো ওয়েবসাইট ক্রিয়েট করব বা যখনই আমরা কোনো ওয়েবসাইটের কাজ শুরু করব তার অনেক আগে থেকেই আমাদেরকে প্ল্যানিং শুরু করতে হবে যে আমরা এই ওয়েবসাইটটা কেন তৈরি করছি, এই ওয়েবসাইটে আমাদের টার্গেটেড অডিয়েন্স কারা, কারা আমাদের এখানে এই ওয়েবসাইটটা ভিউ করবে এবং আমাদের প্রোডাক্টগুলো পারচেস করবে, এখানে কি ধরনের এসইও করতে হবে, কি ধরনের ডোমেন নিতে হবে, কি ধরনের কন্টেন্ট রেডি করতে হবে। এটা আমরা ওয়েবসাইট ক্রিয়েটের অনেক আগে থেকেই প্ল্যান করে সবকিছু রেডি করে দেন আমরা একটা ওয়েবসাইট ক্রিয়েট করার চিন্তা ভাবনা করব। তাহলে কেন একটা ওয়েবসাইট ক্রিয়েট করার পর আমরা আবার আমাদের নিশটাকে রিসার্চ করব? কারণটা হচ্ছে আমরা যখন নিশ সিলেক্ট করব এটা অনেক হিউজ একটা বিষয়। আমাদের টার্গেটেড অডিয়েন্সকে সিলেক্ট করা এবং দেখাচ্ছে এই ক্ষেত্রে আমাদের যে কাজ কাজের যে পরিধি এটা অনেক বড়। তার কারণটা হচ্ছে আমাদের অডিয়েন্সের সংখ্যাও অনেক বেশি হতে পারে। এখন বিষয়টা হচ্ছে যে আমরা যদি সঠিকভাবে নিশ সিলেক্ট করেই নিই তারপরে কেন আবার আমরা নিশগুলোকে আবার রিসার্চ করব? কারণটা হচ্ছে ওয়েবসাইট যখন আপনি ক্রিয়েট করতে যাবেন আপনি হয়তো প্ল্যান করলেন যে আপনি হচ্ছে একটা ডোমেন নেবেন, যে ডোমেনটার নাম হচ্ছে startech.com। এখন আপনি অলরেডি গিয়ে প্ল্যান করলেন বা দেখাচ্ছে এইভাবে সবকিছু প্ল্যানিং রেডি করে আপনি যখন মার্কেট প্লেসে এটাকে অ্যাপ্লাই করতে গেলেন বা ওয়েবসাইট যখন আপনি লঞ্চ করতে গেলেন দেখলেন যে এই ধরনের ডোমেন আপনার অ্যাভেলেবেল নাই। তো তখন আপনাকে দেখাচ্ছে কি করতে হলো, একটু পরিবর্তন করে স্টারটেক না নিয়ে আপনি হয়তো নিলেন স্টার টেকনোলজি, এটা আপনি নিলেন। এই যে আপনার পরিকল্পনা এবং আপনার অ্যাপ্লাই করতে গিয়ে কাজের ক্ষেত্রে যে একটু পরিবর্তন হয়ে যাচ্ছে একটু একটু করে প্রত্যেকটা ধাপে, হতে পারে সেটা আপনার ডোমেন সিলেকশনের ক্ষেত্রে, হতে পারে সেটা আপনার আর্টিকেল রাইটিং এর ক্ষেত্রে, হতে পারে সেটা আপনার কিওয়ার্ড সিলেকশনের ক্ষেত্রে, কিওয়ার্ড রিসার্চের ক্ষেত্রে হতে পারে। এইগুলো যখন আমরা প্ল্যানিং করি তখন অবশ্যই আমরা খুব সুন্দরভাবে অনেক সময় নিয়ে লং টার্ম প্ল্যানিং করি, কিন্তু যখন আমরা এটাকে অ্যাপ্লাই করতে যাই একদম এক্স্যাক্টলি আমরা যেটা প্ল্যান করি ওইটাকে এক্সিকিউট করা পসিবল হয় না। এখানে একটু একটু করে আমাদের ওয়েবসাইটে বিভিন্ন ধরনের পরিবর্তন আসতে থাকে। তো যখনই একটু একটু করে পরিবর্তন আসবে, প্রত্যেকটা পার্টে যদি একটু একটু করে পরিবর্তন আসে, আমাদের ডিজাইন পার্টে হয়তো একটু পরিবর্তন করতে হলো, আমাদের অন পেজ অফ পেজে হয়তো একটু পরিবর্তন করতে হলো, কন্টেন্টে দেখা যাচ্ছে কিওয়ার্ডের খাতিরে বা কিওয়ার্ডের স্বার্থে হয়তো কন্টেন্টে একটু পরিবর্তন নিয়ে আসতে হলো, কিন্তু আমাদের নিশ বা আমাদের যে অডিয়েন্স এটা কিন্তু সেমই থেকে গেল। তো আমাদেরকে পুনরায় আমাদের ওয়েবসাইটটা রিসার্চ করে যখন আমরা দেখলাম যে আমাদের অন পেজ অফ পেজ আমাদের পেজের স্ট্রাকচার সবকিছু ঠিক আছে, এবং দেন আমাদেরকে আবারও আমাদের নিশটাকে রিসার্চ করে দেখতে হয় যে আমাদের নিশ এবং আমাদের যে ওয়েবসাইটের বর্তমান অবস্থা এই দুইটা এখন 100% সেম আছে কিনা, বা দুইটা আমাদের নিশ এবং ওয়েবসাইট একে অপরের জন্য পারফেক্ট আছে কিনা। তো এই কারণেই পুনরায় আমাদেরকে আবারও নিশ সিলেকশন বা দেখা যাচ্ছে যে নিশ নিয়ে আমাদেরকে রিসার্চ করে দেখতে হয়। আচ্ছা, বিষয়টা কি আপনাদের কাছে ক্লিয়ার যে আমরা কেন একটা কমপ্লিট ওয়েবসাইট ক্রিয়েট করার পর আবারও আমাদের নিশ নিয়ে রিসার্চ করব? হ্যাঁ, ঠিক আছে। আব্দুল সালামের অ্যাটেন্ডেন্স আমি দিয়ে দিচ্ছি। আচ্ছা, তো নিশ সিলেকশন বা নিশ রিসার্চের ক্ষেত্রে আমাদেরকে যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে বা যে বিষয়গুলো আবারও অ্যাপ্লাই করে করে দেখতে হবে সেটা হচ্ছে
যে আমাদের ওয়েবসাইটটাকে তো আমরা রিসার্চ করেই নিলাম, বা আমাদের অন পেজের কি অবস্থা, অফ পেজের কি অবস্থা, পেজের স্ট্রাকচারের কি অবস্থা, এবং দেখা যাচ্ছে যে আমাদের অডিয়েন্সের কি সিচুয়েশন, এটা অলরেডি আমরা রিপোর্ট হিসেবে ক্রিয়েট করেই নিব। এরপর আমরা হচ্ছে আমাদের অডিয়েন্স বা আমাদের নিশের যে বিষয়গুলো খেয়াল রাখবো, সেটা হচ্ছে যে নিশগুলো আসলে আমরা কোথা থেকে পাচ্ছি। আমরা আমাদের ওয়েবসাইটের যে ভিজিটর যারা আসতেছে তাদেরকে আমরা নার্সিং করে দেখব যে আসলে কি পরিমাণ বা কত পরিমাণ ভিউ আমাদের ওয়েবসাইটটাতে আসছে। আচ্ছা, তো নিশ আইডিয়াটা আমাদেরকে প্রাথমিক অবস্থায় জানতে হবে যে আসলে নিশের আইডিয়াটা কি। তো নিশের আইডিয়াটা হচ্ছে যে আপনি হয়তো কম্পিউটারস ইন বাংলাদেশ, বা দেখা যাচ্ছে যে কম্পিউটার, বা দেখা যাচ্ছে যে ল্যাপটপ বা এই ধরনের ডিভাইসগুলো নিয়ে কাজ করতে চাচ্ছেন। তো প্রাথমিক অবস্থায় আপনাদের মাথায় আসবে, বা দেখা যাচ্ছে যে আপনাদের হয়তো চিন্তা ভাবনায় আসবে, আমরা একটা ওয়েবসাইট ক্রিয়েট করব যেটার মেইন কিওয়ার্ড থাকবে হচ্ছে কম্পিউটার। আপনারা কম্পিউটার লিখে সার্চ দেন, দেখেন প্রচুর ওয়েবসাইট আসবে, বেশিরভাগই আসবে যারা কম্পিউটার সেল করে। আচ্ছা, তো বিষয়টা হচ্ছে এরা আমাদের লোকেশনটাকে ট্র্যাক করে আমাদেরকে, বা গুগল বা সার্চ ইঞ্জিন আমাদের লোকেশনটাকে ট্র্যাক করে এবং আমাদের আশেপাশে থেকে আমাদেরকে রেজাল্টটা শো করে। তো সেক্ষেত্রে অবশ্যই আমাদের ওয়েবসাইটের জন্য সবচাইতে ভালো যে বিষয়টা, যে আমরা আসলে লোকাল ডোমেইন, বা দেখা যাচ্ছে যে .com.bd বা .com.uk বা .uk এই ধরনের সাইটগুলো আমরা ইউজ করছি কিনা, বা এই ধরনের ডোমেইন আমরা ইউজ করছি কিনা। যদি করি সেক্ষেত্রে অবশ্যই আমাদের নিশগুলোকে খেয়াল করতে হবে, যে আমরা যদি .com.bd বা যেমন ধরেন startech.com.bd এই ধরনের ওয়েবসাইট যদি আমরা ক্রিয়েট করি, তাহলে অবশ্যই আমাদের নিশের যে সিলেকশনটা, এটা তখন আর ওয়ার্ল্ড ওয়াইড থাকবে না, এটা হয়ে যাবে আমাদের বাংলাদেশের মধ্যে সীমাবদ্ধ। তবে অন্য দেশ থেকে যদি কেউ চায়, সেও অবশ্যই আমাদের সাইটটাকে ভিজিট করতে পারে, কিন্তু বিষয়টা হচ্ছে যে তখন আমাদেরকে নিশ সিলেক্ট করতে হবে বাংলাদেশ থেকে, তাহলে অবশ্যই আমরা একটা ভালো এখান থেকে আউটপুট পাবো। আচ্ছা, তো এরপরে যে বিষয়টা, আমাদেরকে একটু আমাদের যে উদ্দেশ্য বা আমাদের যে নিশ এবং আমাদের যে ওয়েবসাইট, এটাকে একটু সুন্দরভাবে দেখতে হবে। এখন আমি হয়তো কম্পিউটার এই শব্দটাতে দেখছি যে এই কম্পিউটার যে কিওয়ার্ডটা আছে, এটাতে প্রচুর পরিমাণ ভিউ আছে, বা দেখাচ্ছে এটাতে ট্রাফিকটা অনেক বেশি, বা এই কিওয়ার্ডটা অনেক বেশি, মানে অনেক রিচ। তো আমি যদি চিন্তা করি যে ঠিক আছে, আমি তো কম্পিউটার নিয়ে এই ওয়ার্ডটা নিয়ে কাজ করতে চাচ্ছি, তো এইটার হচ্ছে রিচ অনেক বেশি, তো আমি আমার ওয়েবসাইটের জন্য মেইন কিওয়ার্ড হিসেবে সিলেক্ট করলাম। কিন্তু আপনি আপনার ওয়েবসাইটটাতে বা আপনার শপটাতে আপনি প্রোডাক্ট সেল করেন হচ্ছে এই কম্পিউটার রিলেটেড কোন একটা প্রোডাক্ট সেল করেন, যেমন ধরেন আপনি এখানে মাদারবোর্ড সেল করেন, অথবা আপনি হয়তো এখানে অন্যান্য যে অ্যাক্সেসরিজ আছে সেগুলো সেল করেন। এখন কম্পিউটার ইন বাংলা, মানে কম্পিউটার বলতে দেখা যায় কম্পিউটারের অ্যাক্সেসরিজ গুলো কিন্তু এই কম্পিউটারের আন্ডারে চলে আসবে, কম্পিউটার অ্যাক্সেসরিজ। তো এখন আপনি কম্পিউটার অ্যাক্সেসরিজে না গিয়ে আপনি গেলেন হচ্ছে কম্পিউটারস, কারণ এখানে রিচটা অনেক বেশি, বা এই কিওয়ার্ডের সার্চ ভলিউমটা অনেক বেশি। তাহলে এই ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে সঠিকভাবে কিওয়ার্ডটা সিলেক্ট করতে হবে আমাদের প্রোডাক্ট, বা দেখা যাচ্ছে যে আমাদের যে ওয়েবসাইটের যে প্রোডাক্টগুলো অ্যাভেলেবেল থাকবে এইটার উপর ডিপেন্ড করে। আচ্ছা, একটু এই বিষয়টা আচ্ছা, তো আমরা যদি আমাদের নিশটাকে ক্লাসিফাই করি, বা আমরা যদি আমাদের নিশটাকে একটা নির্দিষ্ট জায়গাতে ফিক্স করতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে আমাদের নিশ এবং আমাদের মার্কেট এই দুইটা বিষয় নিয়ে একটু অ্যানালাইসিস করে দেখতে হবে। আচ্ছা, আপনারা হয়তো কম্পিউটার ইন বাংলাদেশ বা দেখা যাচ্ছে কম্পিউটারস ইন বাংলাদেশ এই কিওয়ার্ডটা নিয়ে কাজ করতে চাচ্ছেন, কিন্তু আপনি আসলে সেল করেন কম্পিউটারের মাদারবোর্ড, বা দেখা যাচ্ছে যে কম্পিউটারের যে পাওয়ার সাপ্লাই আছে এইটা আপনি সেল করেন, অথবা আপনি শুধুমাত্র ল্যাপটপ সেল করেন। তো তাহলে দেখেন যে এই কম্পিউটার এই ক্যাটাগরির আন্ডারে আরো অনেক সাব ক্যাটাগরি থাকতে পারে, যেমন আপনি ল্যাপটপ সেল করতে পারেন, বা দেখা যাচ্ছে কম্পিউটারে যত অ্যাক্সেসরিজ আছে এগুলো সেল করতে পারেন, মনিটর সেল করতে পারেন, এই বিষয়গুলো। তো আপনার যদি এইভাবে স্পেসিফিক কোনো প্রোডাক্ট থাকে যে আপনি শুধুমাত্র ল্যাপটপ সেল করেন, দেন আপনার জন্য সবচাইতে বেটার হবে যে এই কম্পিউটারস বা কম্পিউটার এই ধরনের কিওয়ার্ড সিলেক্ট না করে আপনাকে সিলেক্ট করতে হবে ল্যাপটপ
বা ল্যাপটপস ইন বাংলাদেশ, এইটা আপনার জন্য সবচাইতে বেটার হবে। কারণটা হচ্ছে গুগল যে কাজটা করে, তারা স্পেসিফিক ওয়েবসাইটকে বেশি প্রায়োরিটি দেয় এবং সেইখানে কম্পিটিশনটাও একটু কম থাকে। আপনি কম্পিউটারস ইন বাংলাদেশ লিখে সার্চ দিবেন, এই কিওয়ার্ডের আন্ডারে যত বেশি সার্চ ভলিউম বা দেখা যাচ্ছে যে কম্পিটিশন আপনি পাবেন, আপনি যদি ল্যাপটপস ইন বাংলাদেশ লিখে সার্চ দেন, অবশ্যই অনেক কম কম্পিটিশন আপনি সেখানে পাবেন এবং আপনার ওয়েবসাইটটা অবশ্যই স্পেসিফিক হবে, কারণ আপনি শুধুমাত্র এইখানে ল্যাপটপগুলোই সেল করেন। আচ্ছা, আরেকটা উদাহরণ দিয়ে যদি বলি, যে যদি আপনারা ফিটনেসের ক্ষেত্রে চিন্তা করেন যে হ্যাঁ, আপনি একটা জিনিস টার্গেট করছেন যে আপনি একজন ফিটনেস এক্সপার্ট এবং আপনি একটা ওয়েবসাইট ক্রিয়েট করছেন বা যেখানে আপনি বিভিন্ন ফিটনেস রিলেটেড অনেক ধরনের টিপস দিবেন বা দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের প্রোডাক্ট ফিটনেস রিলেটেড যেগুলো আছে এইগুলো আপনারা সেল করবেন। এখন আপনি ফিটনেসের কিন্তু আবার বিভিন্ন ক্যাটাগরি আছে। আপনি যদি চিন্তা করেন যে কেউ হয়তো ডায়েট করে বা দেখা যাচ্ছে যে কেউ হয়তো মানে গুণগত মানসম্পন্ন খাবার খেয়ে বা দেখা যাচ্ছে যে যেগুলোতে লো কোলেস্টেরল বা ফ্যাট নাই এই ধরনের খাবার খেয়ে তারা হয়তো ফিটনেসটাকে মেনটেন করে। অনেকেই হয়তো ইয়োগা করে, কেউ হয়তো দৈনিক হাঁটাহাঁটি করে। আবার এর মধ্যে একটা পর্যায়ে আছে যে কেউ হয়তো বডি বিল্ডিং করে। তো ফিটনেসের আন্ডারে কিন্তু এই সবগুলো সাব ক্যাটাগরি কিন্তু চলে আসছে। এখন আপনি এই বডি বিল্ডিং বা এই স্পেসিফিক পার্টটা নিয়ে হয়তো আপনি কাজ করেন, তো সেক্ষেত্রে অবশ্যই এই ফিটনেস এই ধরনের কিওয়ার্ড সিলেক্ট না করে আপনি যে স্পেসিফিক যে সাইটটা নিয়ে বা যে সেক্টরটা নিয়ে কাজ করেন, যেমন বডি বিল্ডিং, এইটা নিয়ে আপনি সার্চ করতে মানে এটা আপনি মেইন কিওয়ার্ড হিসেবে সিলেক্ট করতে পারেন। এক্ষেত্রে আপনার ওয়েবসাইটটা হবে একদম স্পেসিফিক এবং আপনি এখান থেকে যে টার্গেটেড অডিয়েন্স যারা শুধুমাত্র বডি বিল্ডিং নিয়ে কাজ করতে আগ্রহী, তাদেরকেই আপনি আপনার ওয়েবসাইটটাতে পাবেন। এক্ষেত্রে প্রবলেমটা কি হয় বলি, যে আপনি হয়তো ফিটনেস এই কিওয়ার্ডটাকে আপনার বা এই নিশ থেকে আপনি আপনার ওয়েবসাইটটাকে ক্রিয়েট করছেন, করার পর আপনি যেহেতু বডি বিল্ডিং এর উপর এক্সপার্ট বা দেখা যাচ্ছে বডি বিল্ডিং বিষয়ে আপনি যেহেতু কাজ করেন, আপনি আপনার ওয়েবসাইটটাতে বডি বিল্ডিং রিলেটেড সব ব্লগ দিয়ে রাখছেন। এখানে বডি বিল্ডিং রিলেটেড যত ইকুইপমেন্ট আছে বা জিমের যে ইকুইপমেন্ট আছে এইগুলো আপনি এখানে সুন্দরভাবে পোস্ট করে রাখছেন, কিন্তু আপনার যে টার্গেট ছিল সেটা ছিল যে ফিটনেস। এখন আপনি ফিটনেস এই কিওয়ার্ডের উপর ভিত্তি করে ওয়েবসাইটটা ক্রিয়েট করলেন। এখন আপনার ওয়েবসাইটে সকল ধরনের ফিটনেস বা দেখা যাচ্ছে যারা ফিটনেস নিয়ে যারা সার্চ করছে সকল ধরনের মানুষ আপনার ওয়েবসাইটে আসবে। তারা হতে পারে বডি বিল্ডিং সম্পর্কে আগ্রহী এবং নাও হতে পারে যে তারা বডি বিল্ডিং সম্পর্কে আগ্রহী না। দুই ধরনের মানুষই আপনার এখানে আসতে পারে। তো সেক্ষেত্রে কি হলো যে আপনার ওয়েবসাইটটা আপনি সবকিছু দেখলেন যে হ্যাঁ আমার ওয়েবসাইটের অফ পেজ, অন পেজ, স্ট্রাকচার, কন্টেন্ট সব ঠিক আছে, তারপরেও কেন ভিজিটর আসছে না বা দেখা যাচ্ছে যে এই ভিজিটর গুলো এসে কেন আমার এখান থেকে ফিরে চলে যাচ্ছে, কেন তারা আমার প্রোডাক্টটা বা আমার এই ব্লগগুলো তারা ভিউ করছে না। তারা হয়তো আপনার ওয়েবসাইটে আসছে, আসার পর দেখছে যে এখানে যে ব্লগগুলো লেখা আছে বা যে প্রোডাক্টের যে রিভিউগুলো বা দেখা যাচ্ছে যে প্রোডাক্টগুলো এখানে দেওয়া আছে এগুলো আসলে বডি বিল্ডিং রিলেটেড। তো যারা আসলে ইয়োগা করতে চায় তারা আসলে এখান থেকে এসে ফিরে যাবে, আপনার ওই ব্লগগুলো তারা ভিউ করবে না বা তারাও আপনার ওই ব্লগগুলো বা ওই কন্টেন্টগুলো তারা পড়বে না। তো এই যে আমরা একটু আমাদের ফিটনেস এবং হচ্ছে বডি বিল্ডিং বা এই যে স্পেসিফিকেশন, আমাদের যে নিশের মধ্যে যে স্পেসিফিকেশন, এইটা যে যদি আমাদের ঠিক না হয় তাহলে আসলে আমরা আমাদের ওয়েবসাইটটাকে সামনের দিকে নিয়ে যেতে পারবো না। আর আপনি চিন্তা করলেন যে আমি হচ্ছে বডি বিল্ডিং নিয়ে কাজ করি, আমার মেইন টার্গেটটাই হচ্ছে বডি বিল্ডিং, আমার ওয়েবসাইটের টার্গেটেড অডিয়েন্স তারাই যারা মেইনলি বডি বিল্ডিং নিয়ে কাজ করে। তো তারাই আপনার ওয়েবসাইটে আসলো এবং তারা কিন্তু আপনার ব্লগগুলো বা আপনার কন্টেন্টগুলো সবগুলোই তারা দেখবে, কারণ তারা এই বিষয়টাতে আগ্রহী। তো এটাই হচ্ছে আমাদের একদম স্পেসিফিক নিশ সিলেকশনের একটা বিষয়। যদি আমরা স্পেসিফিক নিশ সিলেক্ট না করি তাহলে আমরা এখান থেকে যত ভালোই কাজ করি অফ পেজ, অন পেজ বা দেখা যাচ্ছে যে স্ট্রাকচার নিয়ে, তাহলে আমরা এখান থেকে টার্গেট অডিয়েন্সটা আমরা পাবো না। আচ্ছা, তো নিশ সিলেকশনের ক্ষেত্রে আরো কিছু বিষয় আছে, সেটা হচ্ছে যে ব্রড নিশ এবং আরেকটা হচ্ছে ন্যারো নিশ। তো ব্রড নিশ এবং ন্যারো নিশের বিষয়টা আপনারা এই নামটা শুনলেই বুঝতে পারবেন যে ব্রড এবং ন্যারো। তো আমরা যদি চিন্তা করি যে আমরা সবাই একটা টিম হিসেবে একটা ওয়েবসাইট রান করব, সেটাতে আমরা বিভিন্ন ধরনের কন্টেন্ট পোস্ট করব, সেটা হতে আমাদের মেইন
কিওয়ার্ড, সেটা হচ্ছে ফিটনেস। তো এখানে দেখা যাচ্ছে আমরা সকল ধরনের কন্টেন্ট এখানে দিয়ে রাখলাম। ফিটনেসের আন্ডারে দেখা যাচ্ছে একটা সেকশন থাকলো, একটা পেজ থাকলো, যেখানে আপনি ইয়োগা সম্পর্কিত বা যোগ ব্যায়াম সম্পর্কিত কোনো ধরনের আর্টিকেল, কন্টেন্ট এবং দেখা যাচ্ছে যে প্রোডাক্টগুলো সেখানে আপনি রাখলেন। কোথাও হয়তো ফিটনেস সম্পর্কিত রাখলেন, কোথাও হয়তো ডায়েট সম্পর্কিত রাখলেন। ধরেন 3টা পেজে আপনি 3 ধরনের কন্টেন্ট রাখলেন। দেখা যাচ্ছে এই পেজগুলোর আন্ডারে আরো সাব ক্যাটাগরি আপনি রাখলেন, যেমন হতে পারে আপনি বডি বিল্ডিং এর হচ্ছে ফুড নিয়ে বা নিউট্রিশন নিয়ে কথা বলছেন কোনো একটা সেক্টর, হয়তো কোথাও জিমের বা জিম নিয়ে কথা বলতেছেন, কোন একটা সেক্টরে হয়তো আপনি জিমের যে ইকুইপমেন্ট আছে এইগুলো নিয়ে কথা বলছেন, বা কোথাও হয়তো আপনি ডায়েট প্ল্যান নিয়ে কথা বলছেন। তো এই যে স্পেসিফিক ভাবে যে একটার পর একটা ভাগ হয়ে আসলো এই ফিটনেস ক্যাটাগরির আন্ডারে, এটাকে আমরা বলতে পারি যে এখানে এই যে ফিটনেস ক্যাটাগরি বা ফিটনেস এই কিওয়ার্ডটা যদি আমরা চুজ করি তাহলে এটা হবে আমাদের জন্য একটা ব্রড নিশ। আর যদি আমরা এই নিশগুলোর আন্ডার থেকে মানে এই নিশগুলোর পরবর্তী কোনো সাব ক্যাটাগরিকে যদি আমরা চুজ করি তাহলে সেটা হবে হচ্ছে ন্যারো নিশ। আচ্ছা, তো ন্যারো নিশ কখন হবে? যে যদি আপনি এখানে জিমের কোনো একটা ইকুইপমেন্ট নিয়ে স্পেসিফিক ভাবে কাজ করতে চান, যে হ্যাঁ আমি এই জিমের ইকুইপমেন্ট গুলো সম্পর্কে ভালো জানি, এগুলোর প্রাইসিং সম্পর্কে ভালো আইডিয়া রাখি, আমি আমার এই ধরনের প্রোডাক্ট আমার কাছে অ্যাভেলেবল আছে, আমি শুধুমাত্র এই জিমের ইকুইপমেন্ট গুলো নিয়ে কথা বলবো বা কাজ করব। তো আপনি যদি এখানে জিমের ইকুইপমেন্ট গুলো নিয়ে কাজ করেন বা একদম আপনার টপিকটাকে যদি স্পেসিফিক করেন তাহলে এটা হবে হচ্ছে ন্যারো নিশ। এবং যদি আপনি অনেক বড় কিছু নিয়ে কাজ করতে চান তাহলে সেটা হবে আপনার ব্রড নিশ। তো আরেকটা উদাহরণ বলি তাহলে আপনাদের কাছে বিষয়টা আরো ক্লিয়ার হবে। আমরা যদি অ্যামাজনের কথা বলি, অ্যামাজনের কথা যদি আমরা বলি, সেখানে মানে অ্যামাজনটা হচ্ছে ই কমার্স সাইট, যেটা সেটার কথা বলছি, ওই বন জঙ্গলের কথা বলছি না। তো অ্যামাজনের কথা যদি বলি, আপনারা দেখবেন সেখানে ব্রাউজ করার পর সকল ধরনের প্রোডাক্ট সেখানে আছে। আচ্ছা, তো আমি একটু আপনাদেরকে দেখাই যে কম্পিউটারস ইন বাংলাদেশ লিখে যখন সার্চ দিলাম, এই ওয়েবসাইটটা চলে আসলো আমাদের এখানে। তো এই ওয়েবসাইটের নিশ হচ্ছে যে কম্পিউটার এবং কম্পিউটার সম্পর্কিত যাবতীয় বিষয় নিয়ে কথা বলা। এখানে কম্পিউটার সম্পর্কিত সকল ধরনের প্রোডাক্ট আপনারা এখানে পাবেন। ঠিক আছে, আপনি যদি অ্যামাজনে যদি যান, অ্যামাজনে যদি আপনি যান দেখবেন এইখানে সকল ধরনের প্রোডাক্টই আছে। এখানে হতে পারে কম্পিউটার, হতে পারে অন্যান্য ইলেকট্রনিক্স যন্ত্রপাতি, বা দেখা যাচ্ছে যে প্রায় সকল ধরনের জিনিস অ্যামাজনে এরা সেল করে। তো এদের যে নিশটা, এদের নিশটা হচ্ছে এরা হচ্ছে প্রোডাক্ট সেল করবে, যে কোনো ধরনের প্রোডাক্ট হতে পারে। অর্থাৎ অ্যামাজনের নিশটা হচ্ছে যে কোনো ধরনের প্রোডাক্ট সেল করা। আর আপনি যদি startech.com.bd তে যান, এদের যেটা নিশ সেটা হচ্ছে এরা হচ্ছে কম্পিউটার বা দেখা যাচ্ছে কম্পিউটার রিলেটেড যে প্রোডাক্টগুলো, ইলেকট্রনিক্স যে প্রোডাক্টগুলো আছে এরা সেটা সেল করবে। তো এখানে নিশটা হচ্ছে প্রোডাক্ট আর এখানে হচ্ছে কম্পিউটার রিলেটেড প্রোডাক্ট। তো তাহলে আমরা বলতে পারি যে অ্যামাজনের যে নিশটা এটা হচ্ছে ব্রড নিশ। এরা প্রায় সকল ধরনের প্রোডাক্ট সেল করছে, এদের ক্যাটাগরিটা অনেক হিউজ, বা এদের আপনার বিষয় মানে এদের যে প্রোডাক্টের যে লিস্ট আছে এটা অনেক বেশি। তার মানে এদের যে নিশটা এটাও অবশ্যই অনেক ব্রড। আর এখানে যে স্টারটেককে যদি আমরা কল্পনা করি, স্টারটেকের যে নিশটা এরা হচ্ছে কম্পিউটার বা কম্পিউটার রিলেটেড যে ইলেকট্রনিক্স প্রোডাক্ট আছে এগুলো তারা সেল করবে। তো তাহলে এই ক্ষেত্রে বলা যেতে পারে অ্যামাজনের নিশটা হচ্ছে ব্রড নিশ এবং startech.com.bd এর যে নিশটা এটা বলা যেতে পারে যে তুলনামূলকভাবে ন্যারো নিশ। আচ্ছা, আপাতত বলছি না যে startech.com.bd এর নিশটা ন্যারো, কারণ এখানে আসলে কম্পিউটার এটাই সেকশনের আন্ডারে, এখানে এদের আবার হাজার হাজার প্রোডাক্ট আছে। কোথাও হয়তো এরা ক্যামেরা বিক্রি করতেছে, কোথাও হয়তো মনিটর বিক্রি করতেছে, কোথাও হয়তো ল্যাপটপ বিক্রি করতেছে, কোথাও পাওয়ার সাপ্লাই, কোথাও মাদারবোর্ড, এইভাবে তারা বিক্রি করতেছে। তো এদের নিশটাও ব্রড, কিন্তু দেখা যাচ্ছে যে যদি আমরা অ্যামাজনের সাথে তুলনা করি তাহলে এদের নিশটা হচ্ছে ন্যারো এবং অ্যামাজনের নিশটা হচ্ছে ব্রড নিশ। আচ্ছা, তো এই বিষয়টা বুঝতে পারলেন আপনারা? ব্রড নিশ এবং ন্যারো নিশ। হ্যাঁ, আচ্ছা, তো ব্রড নিশ এবং ন্যারো নিশ আমরা কোনটা সিলেক্ট করব এই ক্ষেত্রে এই বিষয়টা একটু ভালোভাবে বুঝতে হবে। তো আমরা যদি ব্রড নিশ সিলেক্ট করি তাহলে আমাদের এখানে কিছু সুবিধা আছে, কিছু অসুবিধাও আছে। তো ব্রড নিশের ক্ষেত্রে আপনারা হয়তো প্রাথমিক অবস্থায় ভাবতে পারেন যে হ্যাঁ আমরা একটা ওয়েবসাইট ক্রিয়েট করে রাখবো যেটা অ্যামাজনের মতো অনেক বড়,
এই ওয়েবসাইটটাতে আমরা যখন যে ধরনের প্রোডাক্ট আমাদের কাছে অ্যাভেলেবল থাকে আমরা সেটাই সেল করব। কিন্তু আসলে এটা একটা ভুল ধারণা। প্রথমেই আপনাদেরকে বলছি, বা প্রথমেই না, একটু আগে আপনাদেরকে বললাম যে গুগল আমাদেরকে বেশিরভাগ প্রায়োরিটি দেয় তখনই যখন আমরা আমাদের ওয়েবসাইটটাকে স্পেসিফিক ভাবে যখন আমরা আমাদের ওয়েবসাইটটাকে স্পেসিফিক ভাবে রেডি করতে পারি। অর্থাৎ আমাদের ওয়েবসাইটে যদি স্পেসিফিক কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করা হয়, এখানে ডিটেলস বা ডেসক্রিপশনটা যদি স্পেসিফিক থাকে, দেন গুগল আমাদেরকে বেশি প্রায়োরিটি দিবে যে হ্যাঁ এই ওয়েবসাইটটা একদম স্পেসিফিক। আচ্ছা, তো তাহলে আপনারা হয়তো চিন্তা করতে পারেন যে তাহলে কি ব্রড নিশ যদি আমরা সিলেক্ট করি বা বিভিন্ন ধরনের প্রোডাক্ট নিয়ে যদি কাজ করি তাহলে কি সেটা সামনে মানে সার্চের সামনে আসবে না? অবশ্যই আসবে। সেক্ষেত্রে আপনাকে পরিশ্রমটা করতে হবে বেশি। অর্থাৎ আপনার ওয়েবসাইটটা যে একটা ব্র্যান্ড, বা দেখা যাচ্ছে যে আপনি যে একটা ব্র্যান্ড ক্রিয়েট করছেন, এক্ষেত্রে ব্রড নিশ সিলেক্ট করাটা যেতে পারে। আর আপনার যদি চিন্তা ভাবনা হয় যে না আমার শুধুমাত্র একটা প্রোডাক্টই অ্যাভেলেবেল আছে, আমি একটা প্রোডাক্টই সেল করবো বা 2টা বা 3টা ক্যাটাগরির প্রোডাক্ট আমার আছে, সেক্ষেত্রে স্পেসিফিক নিশ সিলেক্ট করাটা আপনাদের জন্য সবচেয়ে জরুরি। এটাই ছিল হচ্ছে নিশ সিলেকশনের, ব্রড নিশ এবং ন্যারো নিশ সিলেকশনের বিষয়। আচ্ছা, তো এরপরে আমরা একটু খেয়াল করে দেখব যে আমরা যে ব্রড নিশ বা ন্যারো নিশ সিলেক্ট করতেছি এইটার সাথে আমাদের ওয়েবসাইটের যে উদ্দেশ্য এইটা এখন পর্যন্ত সামঞ্জস্যপূর্ণ আছে কিনা। কারণ আমরা তো অলরেডি চেক করে দেখলাম যে আমাদের ওয়েবসাইটের সবকিছু ঠিক আছে, এখানে স্ট্রাকচার ঠিক আছে, অফ পেজ, অন পেজ, এসইও সবকিছু ঠিকঠাক আছে। তো তারপর আমরা আমাদের ওয়েবসাইটের যে কোয়ালিটি বা ওয়েবসাইটের বর্তমান যে অবস্থা এইটার সাথে আমাদের যে পূর্ব নির্ধারিত নিশ ছিল সেটা এবং বর্তমানে যে নিশটা আছে এই দুটো একটু কম্পেয়ার করে দেখব যে এই দুটো আসলে আমাদের ওয়েবসাইটের সাথে সামঞ্জস্যপূর্ণ হচ্ছে কিনা। যদি না হয় তাহলে অবশ্যই আপনাকে পুনরায় চিন্তা ভাবনা করে আপনার নিশটাকে ঠিকভাবে সিলেক্ট করতে হবে। এখন আপনি হয়তো দেখাচ্ছে কম্পিউটার ইন বাংলাদেশ এই কিওয়ার্ডটা চুজ করে আপনি একটা ওয়েবসাইট ক্রিয়েট করে ফেলছেন, কিন্তু আপনি সেল করেন শুধুমাত্র ল্যাপটপ, তাহলে কম্পিউটারস ইন বাংলাদেশ এই কিওয়ার্ডটা আপনার জন্য খুব একটা বেশি ইফেক্টিভ হবে না, কারণ আপনি শুধুমাত্র ল্যাপটপ সেল করেন। বা দেখা যাচ্ছে যে বিভিন্ন সমস্যার কারণে, বা দেখা যাচ্ছে যে যখন আপনি আপনার প্ল্যানটাকে এক্সিকিউট করতে গেছেন তখন আপনার এখান থেকে নিশটা থেকে আপনি একটু সরে গেছেন। তো এর পরবর্তীতে বা ওয়েবসাইটটাকে সুন্দরভাবে লঞ্চ করা, সঠিকভাবে লঞ্চ করার পর আমাদেরকে আবারও আমাদের নিশটাকে অ্যানালাইসিস করে বা রিসার্চ করে দেখতে হয় যে হ্যাঁ আমাদের নিশটা এখন পর্যন্ত সবকিছু ঠিকঠাক আছে কি। আচ্ছা, আমাদের নিশটাকে কন্টিনিউয়াসলি চেঞ্জ করা লাগতে পারে। এই কারণে যে আমাদের যে প্রোডাক্ট বা দেখা যাচ্ছে যে এই প্রোডাক্টটা বা দেখা যাচ্ছে আমাদের ওয়েবসাইটটা বা দেখা যাচ্ছে আমাদের যে নিশটা এইটা কিন্তু সবসময় পরিবর্তনশীল। কারণটা হচ্ছে আপনি যদি চিন্তা করেন যে আপনি শুধুমাত্র এইচপি ল্যাপটপ সেল করবেন, আপনি একটা ওয়েবসাইট ক্রিয়েট করছেন যেখানে শুধুমাত্র আপনি এইচপি ল্যাপটপ সেল করেন, তো দেখা যাচ্ছে আজ থেকে 5 বছর আগে এইচপি ল্যাপটপটা খুব ভালো চলতো এবং আপনি আজ থেকে 5 বছর আগে রিসার্চ করে আপনার শুধুমাত্র এইচপি ল্যাপটপের জন্য বা দেখা যাচ্ছে যে এইচপি ল্যাপটপটা যাতে বেশি সেল হয় এইভাবে নিশটাকে সিলেক্ট করে আপনি আজ থেকে 5 বছর আগে আপনার ওয়েবসাইটটাকে আপনি ক্রিয়েট করছেন। খুবই ভালো কথা, আপনি এসইও করছেন, অন পেজ, অফ পেজ, বা আপনার ওয়েবসাইটের স্ট্রাকচারটাকে মোবাইল ফ্রেন্ডলি রাখছেন, খুবই ভালো কথা। তো সেই সময় অবশ্য দেখা যাচ্ছে আপনি অনেক ভালো সেল পাইছেন বা দেখা যাচ্ছে সেখান থেকে অনেক ভালো অডিয়েন্স পাইছেন। কিন্তু বিষয়টা হয় বা দেখা যাচ্ছে সমস্যাটা হয় তখনই যখন সময়টা চেঞ্জ হয়ে যায় বা দেখা যাচ্ছে সময়ের সাথে সাথে অনেক কিছু পরিবর্তন হয়ে যায়। দেখা যাচ্ছে আপনি যে ব্র্যান্ডটা নিয়ে কাজ করছিলেন বা যে এইচপি ল্যাপটপটাকে আপনি স্পেসিফিক ভাবে টার্গেট করে কাজ করছিলেন, আজ থেকে 5 বছর পর অর্থাৎ 5 বছর পর গিয়ে এই এইচপি ল্যাপটপটা এত ভালো চললো না বা দেখা যাচ্ছে এটা আগের মতো ভালো সার্ভিস দিচ্ছে না, তাহলে কি আপনি সেই নিশটা নিয়ে বসে থাকবেন? মানে আপনি তখনও কি ওই আপনার নিশটাকে এবং আপনার প্রোডাক্টটাকে সেম ক্যাটাগরিতে রাখবেন না। কারণটা হচ্ছে যে আজ থেকে 5 বছর আগে যে বিষয়টা ট্রেন্ডিং ছিল সেটা হয়তো আজকে ট্রেন্ডিং নাও থাকতে পারে।
আজ থেকে 5 বছর আগে যদি এইচপি ল্যাপটপ সবচেয়ে বেস্ট সার্ভিস দিয়ে থাকে, হয়তো এখন সে নাও দিতে পারে। হতে পারে আজ থেকে 5 বছর আগে আপনি এইচপি ল্যাপটপ সেল করেছেন, কিন্তু এখন আপনি এইচপি ল্যাপটপ আর সেল করছেন না। তাহলে আপনার ওয়েবসাইটের নিশ এবং আপনার নিশ এই দুইটাকে কিন্তু অবশ্যই চেঞ্জ করতে হবে, কারণ এটা হচ্ছে সময়ের সাথে পরিবর্তনশীল, এটা ধাপে ধাপে পরিবর্তন হয় এবং আপনাকেও ডাইনামিক্যালি সেইভাবে পরিবর্তন হতে হবে। আপনি যদি আজ থেকে 5 বছর আগে যে নিশ সিলেক্ট করে রাখছিলেন ওইটা যদি এখনো আপনি সিলেক্ট করে বসে থাকেন, তাহলে আপনার ওয়েবসাইটটাতে আগের মতো গ্রো আপনি আর পাবেন না। এটা হচ্ছে নিশ সিলেকশন, বা দেখা যাচ্ছে যে নিশের যে আপনার রেগুলার আপডেট করা, বা দেখা যাচ্ছে যে নির্দিষ্ট একটা সময় পর পর আমাদেরকে নিশগুলোকে চেক করে করে দেখতে হবে যে বর্তমান মার্কেট প্লেস এবং আমাদের যে নিশ এইটা কতটুকু সামঞ্জস্যপূর্ণ, এইটা আগের মতো ভিউ আমরা পাচ্ছি কিনা। বিষয়টা কি বুঝতে পারলেন আপনারা, যে কেন আমরা নিশ নিয়ে সবসময় রিসার্চ করব, বা নিশ নিয়ে রিসার্চ করা কেন আমাদের জন্য গুরুত্বপূর্ণ? আচ্ছা, তো আমরা একটু চেক করে করে দেখব যে আমরা যে নিশটা নিয়ে কাজ করি সেই নিশটা বর্তমানে গ্রো কেমন হচ্ছে, বা আমরা যে কিওয়ার্ডটা নিয়ে কাজ করি সেই কিওয়ার্ডটা বর্তমানে, বা দেখা যাচ্ছে আজ থেকে 5 বছর আগে আপনি যে কিওয়ার্ডটা নিয়ে কাজ করেছেন ওই কিওয়ার্ডটা এখন আপনার ওয়েবসাইটের জন্য বেটার কিনা, এখানে আসলে ট্রাফিকের পরিমাণটা কেমন, বা কি ধরনের ট্রাফিক আপনি এখান থেকে পাচ্ছেন, এই বিষয়টা আপনাদেরকে চেক করে করে দেখতে হবে। তো চেক করে কোথায় দেখবেন? আপনি তো দেখা যাচ্ছে যে সবসময় কম্পিউটার অ্যানালাইসিস বা দেখা যাচ্ছে গুগল সার্চ ইঞ্জিনের কাছে গিয়ে বলতে পারেন না যে আমাকে একটা রিপোর্ট দেন, যেখানে আমি দেখবো যে এই কিওয়ার্ডটা আজ থেকে 5 বছর আগে আমার নিচের সাথে যেভাবে মিলে যেত এখনো কি সেটা সেভাবে আমাকে ফলাফল দিচ্ছে কিনা। আচ্ছা, তো গুগল আমাদেরকে ফ্রিতেই এটা দিচ্ছে, এবং সেটা হচ্ছে যে গুগল ট্রেন্ডস। আপনারা গুগল ট্রেন্ডস এর নাম শুনছেন? আচ্ছা, গুগল ট্রেন্ডস, আমরা যদি গুগল ট্রেন্ডস লিখে যদি সার্চ দিই, তো আমরা আমাদের এই কিওয়ার্ডটা বা আমাদের ট্রেন্ড এবং আমাদের নিশ এবং দেখা যাচ্ছে আমাদের ওয়েবসাইটের যে কিওয়ার্ড, এটা আগেও যেমন ছিল এখনো তেমনই আছে, এবং দেখা যাচ্ছে এটা আগের মতো বেশি পপুলার আছে কিনা এটা আমরা চেক করব। সেটা হচ্ছে যে আমরা চেক করব গুগল ট্রেন্ডসে। আমরা জাস্ট trends.google.com বা দেখা যাচ্ছে গুগল ট্রেন্ডস লিখে যদি সার্চ দিই, আমরা এই সাইটটাতে যেতে পারবো। আচ্ছা, এখানে আসার পর যে বিষয়টা, যে এখানে আপনারা সার্চ দিবেন যে আপনারা আজ থেকে 5 বছর আগে যে কিওয়ার্ডটা নিয়ে কাজ করছেন, বা দেখা যাচ্ছে যে যখনই কোনো কিওয়ার্ড বা কোনো নিশ আপনারা এখান থেকে সার্চ করে দেখবেন, বা আপনাদের ওয়েবসাইটের জন্য যেটা মেইন নিশ বা দেখা যাচ্ছে যে মেইন কিওয়ার্ড হিসেবে দেওয়া আছে সেটাকে আপনারা এখানে সার্চ করে দেখবেন। আচ্ছা, আমি দিলাম যে এইচপি ল্যাপটপ ইন বাংলাদেশ। এইচপি ল্যাপটপ দিলাম এবং এখান থেকে লোকেশনটাকে সিলেক্ট করে দিলাম আমাদের বাংলাদেশ। আচ্ছা, দেওয়ার পর জাস্ট এখান থেকে সার্চ দিবেন। আচ্ছা, যদি আমরা একটু খেয়াল করে দেখি যে এইচপি ল্যাপটপ এই কিওয়ার্ডটা বা এই ওয়ার্ডটা লিখে আমরা সার্চ দিলাম, দেন এখানে আমাদের যে এই গ্রোথ যে রেটটা এটা আমাদেরকে দেখাচ্ছে প্রিভিয়াস 1 ইয়ার, অর্থাৎ পাস্ট 12 মান্থ বাংলাদেশ এখান থেকে আমাদেরকে দেখাচ্ছে। তো আমরা যদি গুগল ট্রেন্ডসে যদি দেখতে পাই যে এই স্কোরটা 50 আপ, অর্থাৎ 50-এর উপরে আছে, তাহলে আমরা বুঝবো যে না, এটা খুব ভালো চলছে। এখন এখানে কিছু স্পেসিফিক কিছু বিষয় আছে, সেটা হচ্ছে দেখেন যে এটা যখন মার্চ মাস, বা দেখা যাচ্ছে যে মার্চ মাসে যদি আমরা এটা খেয়াল করি, এটা মোটামুটি 30 বা দেখা যাচ্ছে 40, এর স্কোরটা হচ্ছে 40। যদি আমরা এপ্রিল মাসে যদি খেয়াল করি, এটার স্কোরটা হচ্ছে 19, অর্থাৎ এপ্রিল মাস। আমরা যদি এই বছর মানে বিগত বছরের কথা যদি চিন্তা করি, যে একদম করোনাকালীন সময়, খুবই ভয়াবহ একটা করোনাকালীন সময়, তখন অনেকেরই প্রোডাক্ট কেনার চাহিদা কমে গেছে, বা অনেকেরই অলরেডি জবলেস, বা দেখা যাচ্ছে অনেকেই হয়তো ইনকাম সোর্সটা বন্ধ হয়ে গেছে,
এই সময় আসলে ল্যাপটপ কেনার কথা কেউ চিন্তাও করে না। তো দেখেন সাডেনলি কিন্তু এটা ফল হয়ে গেছে, একদম স্কোরটা 90-তে চলে আসছে। যেটা ছিল আমাদের, যেটা মার্চের 8 তারিখে যেটা ছিল, 8 থেকে 14-তে যেটা ছিল 52, এটা চলে আসছে মাত্র এপ্রিলের 5 তারিখে, এক মাসের ব্যবধানে চলে আসে 19-এ। আচ্ছা, এরপরে যে কি কাজটা হলো দেখেন, যে আমরা কিন্তু অনলাইন প্ল্যাটফর্মগুলোর দিকে বেশি আগ্রহী হয়ে গেলাম। তারপরে কি বিষয়টা হলো দেখেন, এইখানে আস্তে আস্তে এটা বাড়ছে। মে মাসের 3 তারিখে এটা আমাদেরকে স্কোরটা দেখাচ্ছে 63, যেটা করোনাকালীন যে ছুটি বা দেখা যাচ্ছে করোনাকালীন যে সময় এটা শুরু হওয়ার আগে, অর্থাৎ মার্চ মাসেও ছিল মাত্র 52। এরপরে দেখেন চাহিদাটা কিন্তু অনেক বেড়ে গেল। অনেকেই চিন্তা করলো যে না, ল্যাপটপ ছাড়া আমি ক্লাস করতে পারছি না, ল্যাপটপ ছাড়া আমার হচ্ছে না, এখন কি ল্যাপটপ কিনবো? এইচপি ল্যাপটপ, এটা তো নাম শুনছি, দেখি গুগলে একটু সার্চ দিই। তারা গুগলে সার্চ দিল যে এইচপি ল্যাপটপ, দেখেন তখন এই ল্যাপটপের চাহিদা কিন্তু বেড়ে গেল। আচ্ছা, একদম যখন পিক টাইম, অর্থাৎ যখন সবাই মানে ক্লাস করছে বা দেখা যাচ্ছে যে অনলাইনে সবার অ্যাক্টিভিটি অনেক বেড়ে গেল, তখন কিন্তু এই প্রোডাক্টটা কেনার চাহিদাটাও কিন্তু বেড়ে গেছে। তো কেউ যদি চিন্তা করতো যে এপ্রিল মাসের 5 তারিখে যদি কেউ দেখে যদি চিন্তা করতো যে না, এই কিওয়ার্ডটা আসলে একদম নিম্নগামী, বা দেখা যাচ্ছে যে এই ট্রেন্ডসটা বা এই নিচটা একদম নিচের দিকে ফল করতেছে খুবই বেশি, একদম 52 থেকে 90-তে চলে আসছে, এই কিওয়ার্ডটা নিয়ে আমি কাজ করব না, এই কিওয়ার্ডটা আমি বাদ দিয়ে দেবো, এই ধরনের প্রোডাক্ট আমি আর সেল করব না, তাহলে কিন্তু তার কিন্তু এখান থেকে অনেক লস হয়ে যেত। কারণটা হচ্ছে যে কিছু সময় পর বা দেখা যাচ্ছে নির্দিষ্ট কিছুদিনের পর এটা কিন্তু আবার অনেক ভালো স্কোরে চলে আসছে, একদম 98 স্কোরটা, মানে এটা হিউজ একটা স্কোর। তো বিষয়টা হচ্ছে যে আপনাদেরকে লং টার্ম চিন্তা ভাবনা করতে হবে, যে আমাদের প্রোডাক্টটা হয়তো এখন নির্দিষ্ট একটা সময়ে হয়তো ফল করে গেছে, কিন্তু এটা একটা সময় গিয়ে অবশ্যই বৃদ্ধি পাবে। আচ্ছা, এই বিষয়টা আরেকটা উদাহরণ দিয়ে বোঝায়। সেটা হচ্ছে যদি আপনারা ছাতার কথা চিন্তা করেন, আমরা ছাতা কিনি হচ্ছে বর্ষাকালে, তাই না? বা বর্ষাকালের শুরুতে আমরা কিন্তু ছাতাটা কিনি, শীতকালে কিন্তু নর্মালি কেউ ছাতা কেনে না। আচ্ছা, আমি একটু আপনাদেরকে দেখাই যে আমব্রেলা লিখে যদি সার্চ দেই, আচ্ছা আমব্রেলা লিখে যদি সার্চ দেই, দেখেন এই যে জুলাই মাস যেটা, এখানে এটা কিন্তু একদম বর্ষাকাল। এই সময়টাতে দেখেন এই বর্ষাকাল বা মার্চ এপ্রিল মে জুন জুলাই, এগুলো কিন্তু বর্ষাকাল, বা দেখা যায় এই সময় কিন্তু বৃষ্টির পরিমাণটা কিন্তু বেশি। দেখেন এই সময় আমব্রেলার যে সার্চ রেজাল্টটা এটা কিন্তু অনেক হাই। তো এখন অন্যান্য সময় যদি আপনি ধরেন যে ফেব্রুয়ারির সময় যদি দেখেন ফেব্রুয়ারিতে কত, যেটা হচ্ছে একদম শীতকাল, এই সময়টা কিন্তু দেখেন 15। ডিসেম্বর বা দেখা যাচ্ছে ডিসেম্বরটা কিন্তু শীতকাল, এটা হচ্ছে 17। তারপর হচ্ছে আপনার অক্টোবরের দিকে কিন্তু বর্ষাকাল শেষ এবং শীতকাল মোটামুটি শুরু হয়ে গেছে। এখানে দেখেন যে সার্চের যে স্কোরটা এটা অনেক লো। তো বিষয়টা হচ্ছে আমাদেরকে এইভাবে একটু লং টার্ম চিন্তা করতে হবে, যে আমার এই কিওয়ার্ডটা বা আমার এই নিশটা হয়তো সময়ের সাথে একটু এখন নিচের দিকে গেছে, বা দেখা যাচ্ছে এটার সার্চ ভলিউম বা এটার স্কোরটা এখন হয়তো একটু কম, কিন্তু একটা পার্টিকুলার সময়ে গিয়ে এটা অবশ্যই বাড়তে পারে। আপনি যদি এখানে যদি চিন্তা করেন যে মার্চ মাসে যখন শীতকাল শেষ হচ্ছে, অর্থাৎ এই রকম সময়ে এখন কি আপনি ছাতা কিনবেন? এখন দেখা যাচ্ছে রোদের তীব্রতাটাও নাই, এখন কিন্তু বৃষ্টিও নাই। এখানে দেখেন সার্চের যে ভলিউমটা এটা হচ্ছে মাত্র 6, কিন্তু একটু পরে গিয়ে যদি আপনি দেখেন যে জুলাই মাস বা দেখা যাচ্ছে যেটা হচ্ছে বর্ষাকাল, তখন কিন্তু এটার স্কোরটা কিন্তু একদম 100। তো আপনি যদি এখন মার্চ মাসে বসে এই কিওয়ার্ডটা দেখে যদি চিন্তা করেন যে এই কিওয়ার্ডটা তো চলছে না, এই কিওয়ার্ডটা আমি তো কাজ করতে পারছি না, তাহলে এটা আসলে আমার ওয়েবসাইট থেকে বাদ দেওয়া উচিত। এখন তখন আপনাকে চিন্তা করতে হবে যে না, এটা আসলে নির্দিষ্ট কোনো সময়ে গিয়ে আবার পরিবর্তন হতে পারে কি না, এটা আপনাকে চিন্তা করে দেখতে হবে। তো এই ধরনের কিওয়ার্ডগুলো নিয়ে আপনাদেরকে অবশ্যই লং টার্ম চিন্তা ভাবনা করতে হবে। আচ্ছা, তো এই ছিল হচ্ছে বিষয়, এবং আপনাদেরকে এখানে এই গুগল ট্রেন্ডস থেকে আপনাদের যে কিওয়ার্ড এগুলোর যে সার্চ ভলিউম বা যে পরিমাণ সার্চ হচ্ছে, প্লাস এখান থেকে আপনাদের যে নিশটা আছে এটাকে আপনাদেরকে সিলেক্ট করে কম্পেয়ার করে দেখতে হবে যে আমাদের নিশ এবং আমাদের
যে টার্গেট অডিয়েন্স এবং দেখা যাচ্ছে আমাদের যে ওয়েবসাইটের যে প্রেফারেন্স, এটা সব কিছু অ্যাকুরেট আছে কিনা। কারণ আপনি যখন একটা ওয়েবসাইট ক্রিয়েট করেন সেখানে অবশ্যই একটা ইনভেস্টমেন্ট থাকে, বা দেখা যাচ্ছে যে অনেক বেশি ইনভেস্টমেন্ট থাকে এবং লং টার্ম একটা ইনভেস্টমেন্টের চিন্তা ভাবনা আপনাদের থাকে। এখন আপনি জাস্ট এখানে এই মার্চ মাসে এসে দেখলেন যে না, আমাকে তো ডেভেলপার বা এসইও এক্সপার্ট আমাকে ওয়েবসাইট ক্রিয়েট করে দিয়েছে যে আমব্রেলা এই সব মানে এই কিওয়ার্ডটাকে চুজ করে, এটার তো আসলে স্কোর অনেক খারাপ, তাহলে তো আমার সবকিছু শেষ, আমি ইনভেস্টমেন্ট করলাম, এটা তো আর এখান থেকে আসলে প্রফিট পাওয়া পসিবল না। কিন্তু আপনি যদি একটু চিন্তা ভাবনা করেন বা দেখা যাচ্ছে আপনি যদি একটু ধৈর্য ধরে থাকেন, দেখবেন যে এই যে জুন জুলাই মাস বা দেখা যাচ্ছে এই সময়গুলোতে এসে কিন্তু আপনার এখান থেকে সার্চটাও অনেক বেশি হবে এবং আপনার এখান থেকে কিন্তু সেলটাও অনেক বেশি হবে। তো এই ছিল হচ্ছে আসলে কিওয়ার্ডের আমরা যে সময়ের সাথে পরিবর্তন করে আমাদের এই কিওয়ার্ডগুলোকে যদি আমরা দেখি বা দেখা যাচ্ছে এই কিওয়ার্ডগুলোকে আমরা যদি চেঞ্জ করতে চাই, তাহলে অবশ্যই আমাদের একটু লং টার্ম চিন্তা ভাবনা করতে হবে। আচ্ছা, একটু আগে আমরা যেটা সার্চ করেছিলাম যে এইচপি ল্যাপটপ ইন বাংলা, এইচপি ল্যাপটপ এরকম কিছু সার্চ দিয়েছিলাম তাই না, এইচপি ল্যাপটপ। আচ্ছা, এইচপি ল্যাপটপ এটা দিয়ে আমরা সার্চ দিয়েছিলাম। তো দেখেন এইটা মোটামুটি সার্চ ভলিউমটা ভালো, আমরা মোটামুটি বেসিক ধরি যে 50-50-র উপরে যদি কোনোটা থাকে তাহলে এটা অবশ্যই অনেক ভালো আমাদের জন্য। আমরা একটু প্রিভিয়াস বা দেখাচ্ছে একটু লং টার্ম চিন্তা ভাবনা করে এটাকে একটু অ্যানালাইসিস করার চেষ্টা করব যে পাস্ট 5 ইয়ার এটা যদি আমরা দেখি, দেখেন লাস্ট 5 ইয়ারে মোটামুটি 2019 সাল বা দেখা যাচ্ছে যে 20 সালের শুরু পর্যন্ত এই যে ল্যাপটপের যে সেলটা বা দেখা যাচ্ছে যে এই এইচপি ল্যাপটপ লিখে যে সার্চটা ছিল এটা কিন্তু বৃদ্ধি পাইছে। এটা যদি আমরা 16 সালে চিন্তা করি, এটা ধরেন যে মোটামুটি অন এভারেজ যদি আমরা ধরি যে 30 হয়তো ছিল, তারপর দেখা যাচ্ছে যে এখানে কিন্তু এটা অনেক বৃদ্ধি পাইছে, অর্থাৎ 16-17 সালে এটা কিন্তু অনেক বৃদ্ধি পাইছে, অনেক বলতে মোটামুটি ভালো পরিমাণ বৃদ্ধি পাইছে। এরপরে দেখা যাচ্ছে ওইটা ওই গতিতেই চলতে থাকছে এবং আবার এটা কিন্তু দিন দিন কিন্তু বৃদ্ধিই পাচ্ছে। এবং 20 সালে এসে যখন সবারই ল্যাপটপ বা দেখা যাচ্ছে এই ধরনের ডিভাইসের চাহিদা বেড়ে গেল, তখন কিন্তু এটা অনেক বৃদ্ধি পেয়ে গেছে বা দেখা যাচ্ছে অনেক উপরের দিকে চলে গেছে, তো স্কোরটাও অনেক বেড়ে গেছে। তো আমাদেরকে একটু চিন্তা করতে হবে যে আসলে এভারেজটা কেমন থাকে, এভারেজটা আসলে 50-র কাছাকাছি থাকে কিনা। যদি আপনি চিন্তা করেন যে হ্যাঁ আগামী বিগত 5 বছর থেকে এটা যেহেতু 50-র আশেপাশে চলছে, তাহলে এটাকে আমরা বলতে পারি যে একটা এভারগ্রিন একটা কিওয়ার্ড, যে যদি বিগত 5 বছর বা দেখা যাচ্ছে বিগত 10 বছর যাবত এটা যদি আপনার মোটামুটি 50-র আশেপাশে যদি চলতে থাকে, তাহলে আমরা ধরে নেব যে হ্যাঁ এটা একটা এভারগ্রিন কিওয়ার্ড এবং এইটা নিয়ে ইন ফিউচার আমরা কাজ করতে পারি। হতে পারে এটার সেলটা কখনো কম হচ্ছে, কোনো মাসে বেশি হচ্ছে, কোনো মাসে সার্চটা কম হচ্ছে, কখনো বেশি হচ্ছে, কিন্তু এটা একটা সময় গিয়ে আমাদের নির্দিষ্ট মাত্রায় চলতেই থাকবে। হয়তো মে মাসে আমার সেলটা কম হচ্ছে বা মে মাসে সার্চটা কম হচ্ছে, বা দেখাচ্ছে মে মাসে আমার এই সার্চ কিওয়ার্ডের ভলিউমটা বা স্কোরটা কম আসছে, কিন্তু দেখা যাচ্ছে যে জুন জুলাই বা আগস্ট মাসে গিয়ে এটা আবার অনেক বেশি আসছে। তো আমাদেরকে এভারেজ করে চিন্তা করতে হবে যে হ্যাঁ আমরা যেহেতু লং টার্ম প্রসেস বা দেখা যাচ্ছে যে আমাদের ওয়েবসাইটটাকে অনেকদিন যাবত চালানোর জন্য এখানে লঞ্চ করছি, ওয়েবসাইটটাকে আমরা তৈরি করছি, তো আমাদেরকে অবশ্যই লং টার্ম চিন্তা ভাবনা এখান থেকে করতে হবে। তো এই ছিল হচ্ছে নিশ এবং হচ্ছে আমাদের কিওয়ার্ড, এগুলো একটু রিসার্চ করে করে দেখার যে বিষয় বা সময়ের সাথে সাথে আমরা এটা পরিবর্তন করব কিনা, এইটার একটা উদাহরণ হিসেবে আপনাদেরকে এই বিষয়টা বললাম। তো বর্তমানে এখন আমরা হয়তো কিটো ডায়েট সম্পর্কে অনেকেই জানছি বা অনেকেই হয়তো অ্যাটলিস্ট এই বিষয়টা নিয়ে একটু স্টাডি করছি। স্যার ডায়েটের মধ্যে স্যার ওই যে কিটো ডায়েটের কথা বলতেছেন? জি জি জি, কিটো ডায়েট। স্যার জানি স্যার এই বিষয়টা নিয়ে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি ওইটা বলছিলাম না যে আসলে জানেন কি জানেন না, তো আমি যে বিষয়টা বলছিলাম সেটা একটু আপনাদেরকে দেখাই, তাহলে আপনাদের জন্য ক্লিয়ার হবে। যে এই যে আমরা এখানে এইচপি ল্যাপটপ লিখে সার্চ দিলাম, এটা দেখা যাচ্ছে যে মোটামুটি বিগত 4-5 বছর যাবত অনেক ভালো মানের, এখান থেকে সার্চ ভলিউম বা এদের যে সার্চ স্কোর এটা অনেক ভালো মানের। আমি আপনাকে একটু একটা এই কিওয়ার্ডটা লিখে সার্চ দিই, কিটো ডায়েট লিখে যদি আমি সার্চ দিই, আচ্ছা এটা হচ্ছে রিসেন্ট একটা টপিক এবং রিসেন্ট একটা ট্রেন্ডিং টপিক। আপনারা যদি আচ্ছা লাস্ট 12 মান্থের যদি আমরা দেখি, দেখেন লাস্ট 12 মান্থে এটার অনেক ভালো একটা সার্চ ভলিউম আছে,
অন এভারেজ বলা যেতে পারে যে 50-র কাছাকাছি, কখনো 75 ছিল, কখনো 69, কখনো কত এটা, কখনো 100 পর্যন্ত ছিল। জুন 2020 এটাতে একদম 100 পর্যন্ত ছিল যে আসলে কিটো ডায়েট এই কিওয়ার্ডের আন্ডারে যে সার্চ ভলিউম বা দেখাচ্ছে এটার যে স্কোর একদম 100 পর্যন্ত ছিল। তো এটা একটা অনেক ভালো একটা স্কোর। তো আমরা যদি একটু দেখি যে এই কিটো ডায়েট সম্পর্কে আজ থেকে 5 বছর আগেও মানুষের কি ধারণা ছিল বা তারা এটাকে কি পরিমাণ সার্চ করতো। দেখেন আজ থেকে 5 বছর আগে যদি 2016 সালের কথা আমরা চিন্তা করি, এখানে জিরো, কেউ এই কিটো ডায়েট সম্পর্কে কেউ কিছু চিন্তাই করতো না। এরপর হয়তো বিষয়টা নিয়ে একটু সবার সামনে আলোচনায় আসলো, হয়তো 2016 সালের ডিসেম্বরে কেউ হয়তো কোথাও থেকে একটু একটু করে সার্চ করা শুরু করছে বা মানুষের সামনে এই বিষয়টা নজরে আসা শুরু হয়। 17-18 দিকে বা দেখা যাচ্ছে 18-19 দিকে এটা আস্তে আস্তে বাড়তে থাকে এবং এটা হচ্ছে আপনার আচ্ছা এটা হচ্ছে 2020 সালের জানুয়ারির দিকে এটা অনেক হাই একটা স্কোর 88। আচ্ছা এখন আবার এটা কমে যাচ্ছে আস্তে আস্তে, ঠিক আছে বুঝলাম। কিন্তু আপনারা একটা জিনিস খেয়াল করে দেখেন যে আজ থেকে 5 বছর বা 6 বছর আগে কেউ যদি কিটো ডায়েট এই ধরনের ওয়ার্ড দিয়ে যদি সে ওয়েবসাইট বা এই ধরনের কিওয়ার্ড দিয়ে যদি সে তার ওয়েবসাইটে কোনো পোস্ট বা ব্লগ রাখার চেষ্টা করতো, তাহলে সে কিন্তু তার সাইটটাতে খুব ভালো একটা কিছু রেজাল্ট পাইতো না। এখন বিষয়টা হচ্ছে যে এখন আপনারা যদি আজ থেকে 5 বছর আগে ডায়েট প্ল্যান বা দেখা যাচ্ছে যে ফিটনেস নিয়ে যদি কোনো একটা ওয়েবসাইট ক্রিয়েট করে থাকেন এবং আপনি দেখা যাচ্ছে গতানুগতিক আপনার যে পোস্ট বা গতানুগতিক আপনার যে কিওয়ার্ড ওইভাবেই আপনি চলছেন, খুব ভালো কথা চলেন, তাহলে আপনি এই অডিয়েন্সগুলো আপনি পাবেন না। আর আপনি যখন দেখলেন যে এই যে কিওয়ার্ড অ্যানালাইসিস বা কিওয়ার্ড রিসার্চ বা কিওয়ার্ডের যে ভলিউম বা দেখা যাচ্ছে নিশের সাথে আপনার কিওয়ার্ডের যে সামঞ্জস্যতা এইটা বজায় রাখার জন্য আপনি যখন সবসময় গুগল ট্রেন্ডসকে ফলো করবেন, তখন আপনি দেখবেন যে এই কিটো ডায়েট এই কিওয়ার্ডটার সার্চ ভলিউম দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তখন এইটার সাথে যদি আপনি আপনার নিশটাকে চেঞ্জ করে ফেলেন বা দেখাচ্ছে যে এইটার সাথে যদি আপনি আপনার কিওয়ার্ডটাকে চেঞ্জ করেন, আপনার ওয়েবসাইটে যদি এই কিটো ডায়েট এই কিওয়ার্ডটা যদি আপনি ইউজ করা শুরু করেন, তাহলে কিন্তু আপনার এখান থেকে যে এই যে অডিয়েন্সগুলো যারা এখানে এখন বেশি থেকে বেশি পরিমাণ অডিয়েন্স বৃদ্ধি পাচ্ছে, এইগুলো কিন্তু আপনি আপনার ওয়েবসাইটে পেতেন বা দেখা যাচ্ছে পাওয়ার একটা সম্ভাবনা তৈরি হতো। তো আপনি আজ থেকে 5 বছর আগে যে ওয়ার্ডগুলো আপনি ইউজ করছেন সেগুলো যদি এখনো গতানুগতিকভাবে ইউজ করতেই থাকতেন, যদি আপনার নিশ এবং কিওয়ার্ড যদি চেঞ্জ না করতেন, তাহলে আপনি এই অডিয়েন্সগুলো এই 2021 সাল বা 2020 সালে আপনি এগুলো পাবেন না। তো এটাই ছিল হচ্ছে একটা মানে এই বিষয়টা দেখালাম এই কারণে যে যাতে আপনারা বুঝতে পারেন যে হ্যাঁ সময়ের সাথে সাথে আমাদেরকে এই কিওয়ার্ডগুলো বা আমাদের নিশটাকে কিন্তু অবশ্যই চেঞ্জ করতে হবে। কারণ এখন ট্রেন্ডিং বা দেখা যাচ্ছে যে ট্রেন্ডিং সব সময় চেঞ্জ হয় বা বিভিন্ন সময় নতুন নতুন ট্রেন্ডিং আসে, আমাদেরকে কিন্তু সেই বিষয়গুলো নিয়ে কাজ করতে হয়। কারণ আজ থেকে 5 বছর আগে HP EliteBook 840 এইটা অনেক চলছে। আজ থেকে 5-6 বছর আগে 2016 সালের দিকে HP EliteBook 840 এই ল্যাপটপটা যত বেশি চলছে, এখন দেখবেন সেটা কমে গেছে। আমি একটু আপনাদেরকে সার্চে দেখাই। দেখেন HP EliteBook 840, আমি যদি এটাতে সার্চ দেই লাস্ট 12 মান্থে দেখেন এদের যে সার্চ বা দেখাচ্ছে এদের যে রেজাল্টটা এটা খুব ভালো বলা চলে না, কিন্তু আবার এখানে অনেক সময় এখানে পিকেও চলে গেছে। আমি যদি পাস্ট 5 ইয়ার যদি দেখি, দেখেন এটা এখনো চলছে বা দেখা যাচ্ছে যে এই HP EliteBook 840 এটা এখনো মানুষ সার্চ দিয়ে এখন দেখতেছে। তো এর একটা কারণ আছে, কারণটা হচ্ছে HP EliteBook এর যে ভার্সন, অর্থাৎ HP EliteBook G1, HP EliteBook G2, G3 এই ধরনের অনেকগুলো ভার্সন আছে। তো এরা আসলে এই HP EliteBook এরা আসলে আজ থেকে 5 বছর আগে যেরকম ছিল এখন আরো বৃদ্ধি পাইছে, কারণ এদের যে ভার্সন বা দেখা যাচ্ছে যে EliteBook এর যে 840 যে ভার্সন G1, G2, G3, G4, G5 এগুলো কন্টিনিউয়াসলি আসতেছে এবং দেখা যাচ্ছে
এদের ফিচার কিন্তু বাড়ছে, কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি কিওয়ার্ড যেটা, যা মেইন যে কিওয়ার্ডটা যেটা ছিল যে এইচপি ইলাইটবুক 840, এইটা ছিল। দেখা যায় প্রথমে এইচপি ইলাইটবুক 840 যেটা G1 ছিল, সেটার জন্য হয়তো সার্চ ভলিউম একটু কম ছিল। যখন G2 আসলো একটু বাড়লো, G3 আসলো তখন আরো বাড়লো, যখন G4 আসলো, 5 আসলো তখন আরো বেড়ে গেছে। কারণ একটা কিওয়ার্ডের আন্ডারে প্রায় 5টা ক্যাটাগরি বা 5টা প্রোডাক্ট কিন্তু এখানে চলে আসছে, একই ক্যাটাগরির 5টা প্রোডাক্ট চলে আসছে। তো কেউ হয়তো সার্চ দিচ্ছে এইচপি ইলাইটবুক 840 G5, কিন্তু এই যে প্রথমে যে কিওয়ার্ডটা এইচপি ইলাইটবুক 840, এইটা কিন্তু সেম আছে। তো আপনাদেরকে একটু এইভাবে লং টার্ম চিন্তা ভাবনা করতে হবে যে আমাদের যে প্রোডাক্টটা নিয়ে আমরা কাজ করছি বা যে কিওয়ার্ডটা নিয়ে কাজ করছি, এইটার সাথে সামান্য কিছু এক্সটেনশনে নতুন কোনো প্রোডাক্ট আসতে পারে কিনা। যদি আসে তাহলে এখান থেকে সার্চ ভলিউমটা দ্বিগুণ হয়ে যাওয়ার একটা পসিবিলিটি আছে। এটাই হচ্ছে বিষয়। তো আমাদেরকে এই বিষয়গুলোকে কম্পেয়ার করে করে দেখতে হবে, এবং কম্পেয়ার করে দেখে আমাদেরকে বুঝতে হবে যে হ্যাঁ, এটা আসলে আমাদের ফিউচারে কাজ করার জন্য বা দেখা যাচ্ছে আমাদের নিশটার সাথে বর্তমানে ম্যাচ করছে কিনা। বিষয়টা কি আপনাদের কাছে ক্লিয়ার? আচ্ছা, ক্লিয়ার না হলে বলেন, আবারও এই বিষয়টা আপনাদেরকে বলি, বা এটা আবারও বলে দিতে হবে যদি এই বিষয়টা ক্লিয়ার না হয়। আচ্ছা, খুবই ভালো একটা কথা বলছেন যে সিম্ফনি এবং রেডমি ফোনের ক্ষেত্রে এটা হয়েছে কিনা। অবশ্যই এটা হবে। কারণটা হচ্ছে, আপনি একটা জিনিস চিন্তা করেন, আমরা যখন প্রথম স্মার্টফোনগুলো আমাদের দেশে বা আমাদের হাতে যখন আসে 2013-14 বা 12-13-14 সাল, তখন সিম্ফনি ছাড়া স্মার্টফোন কল্পনাই করা যেত না। সিম্ফনি মানে দেখা যাচ্ছে তখন বাজেটের মধ্যে সিম্ফনি, আর যেগুলো দেখা যাচ্ছে একটু ভালো প্রাইজের ছিল সেগুলোতে দেখা যাচ্ছে তখন স্যামসাং ছিল, নোকিয়া ছিল, এগুলোতে মোটামুটি ছিল। কিন্তু তখন সিম্ফনি নিয়ে খুব বেশি কাজ হতো। আমরা একটু সার্চ করে দেখি যে আসলে সিম্ফনির বিষয়টা কেমন। আপনি যেহেতু টপিকটা বললেন, দেখেন কাজী রাকিবা সুন্দর একটা কথা বলছেন যে সিম্ফনি বা দেখা যাচ্ছে শাওমি, এগুলোর ক্ষেত্রে বিষয়টা আসলে একই কিনা। আপনারা এই মানে গ্রাফটা যদি আমরা খেয়াল করেন তাহলে একদম খুবই সহজে বুঝতে পারবেন যে এই যে সিম্ফনির যে গ্রাফটা, এটা হচ্ছে 2016 সালে ছিল অনেক হাই, বা দেখা যাচ্ছে এদের সার্চ বা এদের যে স্কোরটা এটা অনেক হাই ছিল। আর বর্তমানে দেখেন দিন দিন এটা কমতেই আছে। তো আপনারা যদি আজ থেকে 5 বছর আগে অর্থাৎ 16 সালে যদি আপনারা সিম্ফনি বা এই ধরনের কিওয়ার্ড আপনাদের ওয়েবসাইটে ইউজ করে আপনারা যদি আপনাদের নিশগুলোকে মানে সিলেক্ট করতেন, আর আপনি যদি এখন 2021 সালে এসে যদি সেম ওই নিশেই যদি বসে থাকেন, তাহলে দেখবেন যে আপনার ওয়েবসাইটটা একসময় বিলুপ্ত হয়ে যাবে। কারণ এই কিওয়ার্ড বা দেখা যাচ্ছে যে এই ওয়ার্ডটা বা এই ধরনের নিশ আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে। আমরা একটু শাওমিতে একটু সার্চ করে দেখি। আচ্ছা, শাওমিতে যদি সিলেক্ট করে আমরা যদি দেখি, দেখেন বিগত 5 বছরে 2016 সালে এদেরকে কেউ খুব একটা সার্চ করতো না, বা দেখা যাচ্ছে এদের যে স্কোরটা এটা খুব একটা বেশি ছিল না। কিন্তু যখন থেকে এরা বাজেট ফোন দেওয়া শুরু করলো, বা দেখা যাচ্ছে যে কম দামে বা কম মানে মোটামুটি বাজেটের মধ্যে ভালো ফোন দেওয়া শুরু করলো, দেখেন এদের মানে পিকটা কোথায় চলে গেছে, এটা কিন্তু বাড়ছেই। তো আপনি যদি আজ থেকে 5 বছর আগে যদি শাওমি এটা যদি সিলেক্ট করতেন এবং দেখছেন যে এটাতে আসলে খুব একটা ভালো ভিউ হচ্ছে না, কিন্তু পরবর্তীতে আপনি ওটাকে আপনার ওয়েবসাইট থেকে গায়েব করে দিলেন, বা দেখাচ্ছে ওই কিওয়ার্ডটা আপনি ইউজ করলেন না, কিন্তু দেখেন এটার কিন্তু ফিউচারটা কিন্তু অনেক ভালো, বা এই ফিউচারে কিন্তু এখন এসে এটার কিন্তু অনেক ভালো পরিমাণ সার্চ হচ্ছে। তো কাজী রাকিব অনেক ভালো একটা কথা বলছেন যে সিম্ফনি এবং শাওমির ক্ষেত্রে যে বিষয়টা আমরা কিন্তু এইভাবে কম্পেয়ার করে করে দেখব। তো এটাই হচ্ছে বিষয় যে আমরা কেন সময়ের সাথে সাথে আমাদের নিশটাকে এবং আমাদের কিওয়ার্ডগুলোকে চেঞ্জ করতে থাকবো। আশা করি বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে। তো নিশ সিলেকশনের যে বিষয়টা, বা দেখা যাচ্ছে নিশটাকে আমাদের সবসময় কম্পেয়ার করে করে দেখতে হবে যে বর্তমানে যে ট্রেন্ডসগুলো চলছে এর সাথে আমাদের নিশটা সঠিকভাবে পারফর্ম করছে কিনা। তো এটা আসলে দেখা যাচ্ছে আমাদের ওয়েবসাইট থেকে আমাদের কাঙ্ক্ষিত যে আউটপুট এটা যদি আমরা পাই তাহলে বুঝবো হ্যাঁ ঠিক আছে চলছে, বা আমাদেরকে তারপরেও সবসময় রিসার্চ করে যেতে হবে।
কারণ আপনি জাস্ট একটা ওয়েবসাইট বানালেন, সেটা রেখে দিলেন, ওইটা হচ্ছে দেখা যাচ্ছে স্ট্যাটিক। আপনি কোনো ইনফরমেশন বা দেখা যাচ্ছে যে আজ থেকে 1971 সালে যে যুদ্ধটা হয়েছে, আমাদের স্বাধীনতা যুদ্ধ, সেটা যদি কোনো ইতিহাস আপনি যদি রেখে দেন কোনো একটা ওয়েবসাইটে, ওইটা আসলে চেঞ্জ করার মতো কিছু নাই। এগুলো হচ্ছে স্ট্যাটিক ওয়েবসাইট। এখন আপনি যদি এখান থেকে কোনো প্রোডাক্ট সেল করতে চান, বা দেখা যাচ্ছে আপনার যদি কোনো প্রোডাক্ট বা দেখা যাচ্ছে যে এমন কোনো প্রোডাক্ট আপনার আছে যেগুলো আপনি আপনার ওয়েবসাইটে সেল করতে যাচ্ছেন বা আপনার ওয়েবসাইটে শো করতে যাচ্ছেন, তাহলে অবশ্যই আপনাকে সবসময় ডাইনামিক্যালি চিন্তা করতে হবে এবং নিশগুলোকে আপনাকে রিসার্চ করতে হবে। আপনি যদি একটা জিনিস চিন্তা করেন যে আমাদের দেশে প্রতি বছর এই যে ফ্যাশন বা দেখা যাচ্ছে যে আপনার যদি চিন্তা করেন যে ঈদের সময় কিন্তু মানুষের নতুন নতুন ড্রেস কিন্তু চলে আসে। তো প্রতি বছরে এটা একটা আলাদা একটা ট্রেন্ড। তো এই ট্রেন্ডগুলো কন্টিনিউয়াসলি চেঞ্জ হয়, দিনের সাথে সাথে এই ট্রেন্ডগুলো চেঞ্জ হয়, এবং আমাদেরকেও এই ট্রেন্ডগুলোর সাথে পরিবর্তন করে বা দেখা যাচ্ছে পরিবর্তিত হয়ে আমাদের প্রোডাক্টগুলো এখানে শো করতে হয়। কারণ আমরা যখনই কোনো প্রোডাক্ট বা দেখা যাচ্ছে মার্কেট যখন রিসার্চ করব বা আমাদের অডিয়েন্সকে বা আমাদের নিশকে যখন আমরা রিসার্চ করব, তখন অবশ্যই আমাদেরকে ডাইনামিক্যালি চিন্তা করে এই সময়ের সাথে সাথে পরিবর্তিত হতে হবে। তাছাড়া আসলে একটা সময় গিয়ে আমাদের ওয়েবসাইটটা আর চলবে না, বা দেখা যাচ্ছে আমাদের ওয়েবসাইটে টার্গেটেড কাস্টমার পাওয়া যাবে না। যেমন আজ থেকে এই একটু আগে যে বিষয়টা বললাম, আজ থেকে 5 বছর আগে শাওমি ফোনগুলো খুব একটা বেশি চলতো না, তখন সিম্ফনি খুব বেশি চলতো। তো আপনি যদি এখনো ওই 5 বছর আগে ওই গতানুগতিক ধারা যদি আপনি ধরে বসে থাকেন যে হ্যাঁ আমি এখনো সিম্ফনি ফোন সেল করব, বা দেখা যাচ্ছে 2017-18 সালের দিকে যখন সিম্ফনির ফোনগুলো বেশি মার্কেট পাওয়া শুরু হলো, তখন যদি আপনি চিন্তা করতেন না আমি এখনো সিম্ফনি ধরেই বসে থাকবো, দেখা যাচ্ছে আপনার হয়তো প্রফিটটা একটু কমে যেত। তারপরে আপনি চিন্তা করলেন না এখন হয়তো কমতেছে, একটু দেখি ইন ফিউচার কি হয়। তারপর কি হলো, দেখা যাচ্ছে 19 সালে এসে একবারই কমে গেল, সিম্ফনি তখন আর কেউ কিনে না। তারপরে যদি আপনি ওই ধরনের নিশ নিয়ে বসে থাকেন, তাহলে কি হবে যে আপনি আলটিমেটলি লসের শিকার হবেন। এবং 2021 সালে এসে আপনি যদি আপনার ওয়েবসাইটটাকে ডাইনামিক্যালি চেঞ্জ যদি না করেন, আপনার ফোকাসটাকে যদি শিফট না করেন, তাহলে আসলে এখন এসে দেখা যাচ্ছে আপনি কোনো ট্রাফিক আর পাবেন না। এটা হচ্ছে বিষয়। তো কেন আমরা আমাদের নিশ নিয়ে সবসময় কন্টিনিউয়াসলি রিসার্চ করব, বা দেখা যাচ্ছে নিশ নিয়ে কেন আমরা সবসময় একটু স্ট্যাটিস্টিক গুলো দেখার চেষ্টা করব যে কোন নিশটার মানে ফিউচার কেমন, বা দেখা যাচ্ছে কোন নিশটাতে কোন সময়ে ভালো সেল আসতে পারে, কোন সময়ে বেশি সার্চ হচ্ছে, এই বিষয়গুলো কেন জরুরি, আশা করি আপনাদের সামনে আপনারা এখন এটা বিষয়টা ক্লিয়ার ভাবে বুঝতে পারছেন। আচ্ছা, তো বিষয়টা হচ্ছে যে আপনারা যখন সবকিছুই ঠিকঠাক থাকবে, বা আপনারা যখন আপনার ওয়েবসাইটটা নিয়ে যখন একটা রিপোর্ট রেডি করবেন যে ওয়েবসাইটের অন পেজ অফ পেজ সবকিছু ঠিকঠাক আছে কিনা, আপনি ঠিক আছে দেখলেন যে এখানে সবকিছু ঠিক আছে, আপনি ক্লায়েন্টকে সেটা দেখাতে পারলেন যে হ্যাঁ দেখেন আপনি আপনার ওয়েবসাইটটা নিয়ে আমি একটা রিপোর্ট রেডি করছি, সেই রিপোর্টটাতে এই ধরনের রেজাল্ট আসছে, আপনার ওয়েবসাইটের অন পেজ অফ পেজ কাঠামো বা দেখা যাচ্ছে লোডিং স্পিড সবকিছু ঠিকঠাক আছে। কিন্তু বিষয়টা হচ্ছে যে আপনি যদি এইভাবে রিপোর্ট যদি ক্রিয়েট না করে থাকেন, তাহলে আপনি বুঝতে পারবেন না যে আপনার সাইটটা সবকিছু ঠিক আছে। আচ্ছা, যদি তাকে বোঝাতে পারেন যে হ্যাঁ সাইটটা সবকিছু ঠিক আছে, দেন আপনি এই নিশ সিলেকশনের বিষয়টা বা এই নিশ সিলেকশনের বিষয়টা আপনি আবারও তাকে বুঝায় বলবেন, তখন সে অ্যাটলিস্ট কনসিডার করবে, বা অ্যাটলিস্ট তখন তার বুঝতে সুবিধা হবে যে হ্যাঁ আমার ওয়েবসাইটের কাঠামো ঠিক আছে, তাহলে অবশ্যই নিশ সিলেকশনে আমার এখানে প্রবলেম, আমাকে এই বিষয়টাতে ফোকাস করতে হবে। কারণ নিশ সিলেকশনের যে বিষয়টা, এটা মোটামুটি থিওরিটিক্যাল বলা চলে। আমরা যে এখানে গুগল ট্রেন্ডসে যে আমরা বিভিন্ন ট্রেন্ড বা দেখাচ্ছে যে কিওয়ার্ড গুলোকে সার্চ করে দেখলাম যে আমাদের নিশের সাথে এটা ম্যাচ করছে কিনা, ঠিকঠাক আছে কিনা বর্তমান, তো তাহলে এটা যে আমরা এখান থেকে দেখলাম, এটা হয়তো তাদেরকে দেখাতে পারছি, কিন্তু এটা আসলে কেন দরকার? কারণ আমাদের ওয়েবসাইটের কাঠামো ঠিক আছে, তারপরেও আমরা কাঙ্ক্ষিত গোলটা পাচ্ছি না। তো দেন আমাদেরকে এই নিশ সিলেকশন করে এইটুকু পার্ট হয়তো টেকনিক্যাল, বা দেখা যাচ্ছে এখানে একটা ভিজুয়াল রিপ্রেজেন্টেশনের বিষয় আছে, তাকে হয়তো দেখাতে পারছি, কিন্তু যে এখানে যে ইন্টারনাল বিষয়টা, এটা তাকে অবশ্যই বোঝাতে হবে। আর তাকে যদি আমরা এটা বোঝাতে চাই, তাহলে অবশ্যই আমাদের ওয়েবসাইটে আগে রিপোর্ট তৈরি করতে হবে, যেখানে আমাদেরকে দেখাতে হবে যে হ্যাঁ আপনার ওয়েবসাইটের কাঠামো, অফ পেজ অন পেজ এসইও সবকিছু ঠিকঠাক আছে। তারপরে সে এই বিষয়টা বুঝতে চাইবে, বা তারা তখন এই বিষয়টা বুঝতে আগ্রহী হবে। কারণ এই বিষয়টা একটু থিওরিটিক্যাল পার্ট আছে, এই কারণে আমাদেরকে আগে রিপোর্ট রেডি করতে হবে, দেন তাদেরকে এটা বোঝাতে হবে। আচ্ছা, তো আরেকটা বিষয় একটু বলি যে নিশ সিলেকশনের ক্ষেত্রে
একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আপনি যে ধরনের কাজই করেন না কেন, যে ধরনের ওয়েবসাইটই ক্রিয়েট করেন না কেন, আপনাকে একটু ওই বিষয়টা সম্পর্কে আগ্রহী হতে হবে। যেমন আপনি হয়তো কম্পিউটার অ্যাক্সেসরিজ বা এই ধরনের বিষয়গুলো সম্পর্কে ভালো জানেন, বা আপনার হয়তো এই বিষয়গুলো সব ইলেকট্রনিক্স প্রোডাক্ট সম্পর্কে বা ইলেকট্রনিক্স গ্যাজেট সম্পর্কে আপনার আইডিয়া আছে, বা আপনি এই সম্পর্কে অনেক ভালো কিছু জানেন, বিধায় আপনি এই সেক্টরটাতে আসছেন। এখন আপনাকে বাধ্য করে বা দেখা জোর করে হয়তো এই সেকশনটাতে নিয়ে আসা হলো যে আপনার এই সেকশনটা ভালো লাগে না, আপনার তো স্পোর্টস ভালো লাগে, তারপরে আপনাকে জোর করে দেখা যাচ্ছে যে ইলেকট্রনিক্স সেকশনটাতে বা সেক্টরটাতে আপনাকে নিয়ে আসা হলো। আপনার আসলে এই বিষয়টা সম্পর্কে ভালো লাগবে না। এটা হচ্ছে ওয়েবসাইটের সম্পর্কে বা দেখা যাচ্ছে ওয়েবসাইট র্যাঙ্ক না করার অনেক বড় একটা কারণ হতে পারে। আর এটা অবশ্যই একটা বিষয় এরকম যে আপনি যে কাজটা সম্পর্কে আগ্রহী না, ওটা জোর করে আপনাকে দিয়ে করানো যাবে না। একটা সময় গিয়ে আলটিমেটলি কি হবে, আপনি বিভিন্ন এক্সপার্টদেরকে দিয়ে আপনার সাইটটাকে র্যাঙ্ক করায় নিচ্ছেন গুগলে, কিন্তু আপনি একটা সময় গিয়ে নিজেই আগ্রহ হারাই ফেলবেন, বা দেখা যাচ্ছে এই সম্পর্কে যেহেতু আপনার ব্যক্তিগত আগ্রহ নাই, আপনি একটা সময় গিয়ে এখানে পোস্ট করতে বা দেখা যাচ্ছে এইগুলো সম্পর্কে অনীহা চলে আসবে আপনার, আপনি এগুলো থেকে দূরে সরে যাবেন, বা দেখা যাচ্ছে পোস্ট কম করবেন, বা দেখা যাচ্ছে সাইটটাকে মেনটেন্স করতে আপনি হয়তো গাফিলতি রাখবেন। সেক্ষেত্রে এটা আপনার র্যাঙ্কিংটাকে অবশ্যই পিছিয়ে দিবে। তো সেক্ষেত্রে অবশ্যই চিন্তা করতে হবে আপনি যে বিষয়ে আগ্রহী, যে বিজনেসটা আপনি ভালো জানেন, এই ধরনের ওয়েবসাইটগুলো নিয়ে কাজ করা। বা দেখা যাচ্ছে আপনি যদি চান যে আপনার এই বিজনেসটা যেটা রানিং আছে বা দেখা যাচ্ছে অনেক ভালো চলছে, এটাকে আপনি ওয়েবসাইটে প্রকাশ করতে চান, সেক্ষেত্রে ইটস ওকে। আচ্ছা, আবার যেটা বিষয় যে আপনি হয়তো খেলাধুলা সম্পর্কে আগ্রহী, বা দেখা যাচ্ছে যে আপনি গেমিং বা দেখা যাচ্ছে এই ধরনের কোনো কিছু বা কোনো ইকুইপমেন্ট আপনি বা অ্যাক্সেসরিজ আপনি সেল করতে চাচ্ছেন। তো বিষয়টা হচ্ছে আপনার এখানে শুধু আগ্রহ থাকলেই হবে না, বা আপনি যদি এই বিষয়টা সম্পর্কে যদি আপনার শুধুমাত্র আগ্রহ আছে বা আপনি এটাকে অনেক ভালো পারেন, এটা থাকলেই হবে না, আপনাকে মার্কেটটাকেও রিসার্চ করে দেখতে হবে যে আসলে আমি যে বিষয়ে আগ্রহী বা আমি যে বিষয়টা নিয়ে মার্কেটে লঞ্চ করতে যাচ্ছি, এই বিষয়ে আরো অনেকেই আগ্রহী থাকতে পারে। তো তাহলে আমাকে এখান থেকে অবশ্যই আমাদের কম্পিটিটর যারা আছে তাদেরকে অ্যানালাইসিস করে দেখতে হবে যে তারা আসলে কি ধরনের প্রোডাক্ট বা কি ধরনের সার্ভিস দেয়, তাদের প্রাইসিংটা কেমন, তারা কিভাবে এটাকে লঞ্চ করছে, তাদের মার্কেটিং স্ট্র্যাটেজিটা কেমন, তাদের ওয়েবসাইটে কি ফিচার আছে, এই বিষয়গুলো কিন্তু আপনাকে রিসার্চ করে বের করতে হবে, এবং দেন আপনাকে সাকসেসফুলি একটা প্ল্যান এক্সিকিউট করতে হবে। শুধু আপনি প্ল্যান করে রাখলেন, এক্সিকিউট করতে গিয়ে দেখবেন যে বা দেখা যাচ্ছে ওয়েবসাইট লঞ্চ করতে গিয়ে দেখবেন যে অনেক জায়গায় পরিবর্তন চলে আসছে। কারণ আমাদের চিন্তা ভাবনা থাকে একরকম, কিন্তু বাস্তবিক অবস্থায় আমরা যখন এটাকে অ্যাপ্লাই করতে যাই, এটা দেখা যাচ্ছে অনেক জায়গায় চেঞ্জ হয়ে যায়। তো এই বিষয়গুলোতে সবসময় আমাদেরকে সামঞ্জস্য রেখে কাজ করতে হবে। পাশাপাশি অফলাইন, অফ পেজ, অন পেজ এবং এসইও এবং দেখা যাচ্ছে আপনার পেজের স্ট্রাকচার, এগুলোকে তো অবশ্যই সবসময় ঠিকঠাক রাখতেই হবে। তো এই ছিল মোটামুটি এসইওর কিছু বিষয়, বা নিশ সিলেকশন এবং নিশ কেন আমরা কন্টিনিউয়াসলি চেঞ্জ করব, বা দেখা যাচ্ছে যে কিভাবে কিওয়ার্ডগুলোকে আমরা সবসময় টার্সিং করব, এবং দেখা যাচ্ছে সময়ের সাথে কিভাবে আমাদের নিশ এবং হচ্ছে আমাদের কিওয়ার্ড পরিবর্তন হবে, এই বিষয়গুলো নিয়ে মোটামুটি আজকের ক্লাসে আলোচনা করা হলো। আচ্ছা, গুগল ট্রেন্ডস এর যে টুলটা আমরা ইউজ করলাম, এটাতে আরো অ্যাডভান্স কিছু বিষয় আছে। তো আমরা একটু এই অ্যাডভান্স কিছু বিষয় নিয়ে একটু আলোচনা করি। এতে আপনাদের কিওয়ার্ড রিসার্চ বা দেখা যাচ্ছে যে আপনাদের নিশ টার্গেট করতে আরো অনেক বেশি সুবিধা হবে। আচ্ছা, আমরা দুইটা কিওয়ার্ড টার্গেট করছিলাম, বা একটু দুইটা কিওয়ার্ড কম্পেয়ার করে দেখছিলাম একটু আগে। একটা ছিল যে সিম্ফনি, একটা ছিল হচ্ছে শাওমি। আমরা একটু সিম্ফনি লিখে সার্চ দিই। আচ্ছা, সিম্ফনি লিখে সার্চ দেওয়ার পর আমাদেরকে যেটা দেখাচ্ছে যে লাস্ট 12 মান্থে এদের যে সার্চটা, এটা আসলে কমে যাচ্ছে, এটা সবসময় নিচের দিকে। আমরা যদি লাস্ট 5 ইয়ারে যদি দেখি, চিন্তা করি, দেন এটা কন্টিনিউয়াসলি কমতেই আছে, এটা কমের দিকেই যাচ্ছে। যদি আমরা লাস্ট 5 ইয়ারে যদি চিন্তা করি, এটা কমের দিকেই যাচ্ছে, কমতেই আছে এটা। তো এটা আমাদেরকে লোকেশনটা চিন্তা করতে হবে আমাদের, অবশ্যই আমাদের কান্ট্রির লোকেশনটা দিয়ে দিতে হবে, আমরা যে লোকেশন থেকে দেখতে চাচ্ছি।
দেখেন এটা কিন্তু অনেক ফল করছে, এটা আমরা একটু আগেই দেখলাম। তো আমরা যদি এদের সাথে মানে এই সিম্ফনি যে কিওয়ার্ডটা বা যে ওয়ার্ডটা আমরা ইউজ করছি এটার সাথে যদি আমরা অন্য একটা ওয়ার্ডকে যদি বা অন্য একটা কোনো কিওয়ার্ডকে যদি আমরা কম্পেয়ার করতে চাই, দেন আমরা এখান থেকে তো কম্পেয়ার করতে পারি। আচ্ছা, একটু দেখি যে দেখেন সিম্ফনি যেটা এটা হচ্ছে ব্লু মার্ক করা এই যে গ্রাফটা দেখাচ্ছে, এবং শাওমি যেটা এটা হচ্ছে প্রায় বলা চলে রেড মার্ক, রেড না যদিও, তারপরে বললাম যে হ্যাঁ রেড মার্ক করে আমাদেরকে এদের গ্রাফটা দেখাচ্ছে। একটু একটা বিষয় আপনারা খেয়াল করে দেখেন, 2016 সালে সিম্ফনির যে গ্রাফটা অর্থাৎ সিম্ফনির যে সার্চ রেজাল্ট বা সার্চ ভলিউমটা যেটা ছিল এটা ছিল খুবই কম। এরপরে তখন মানে সমসাময়িক সময়ে এই যে সিম্ফনি আমরা লিখে যেটা আমরা সার্চ দিতাম, সিম্ফনির যে সার্চটা বা সার্চ ভলিউম যেটা ছিল এটা অনেক বেশি ছিল, হাই ছিল। একটা সময় গিয়ে 2017 সালের দিকে এটা মোটামুটি কাছাকাছি চলে আসে বা একই জায়গায় এরা ক্রস করছে যে হ্যাঁ। এরপরে কিন্তু সিম্ফনিটা নিচের দিকে গেছে এবং শাওমিটা কিন্তু উপরের দিকে গেছে। আমরা কিন্তু এইভাবে কম্পেয়ার করে করে দেখতে পারি যে আসলে আমরা যে কিওয়ার্ড গুলো নিয়ে কাজ করছি বা যে ধরনের কিওয়ার্ড আমরা সুইচ করতে যাচ্ছি, অর্থাৎ আপনি হয়তো চাচ্ছেন যে আপনার ওয়েবসাইটে সিম্ফনি লেখা মানে সিম্ফনি এই কিওয়ার্ডটা এখন কম ইউজ করবেন এবং শাওমি এই ওয়ার্ডটা বা এই কিওয়ার্ডটা আপনি বেশির থেকে বেশি ইউজ করবেন। দেন আপনি কিন্তু দুইটার মধ্যে কম্পেয়ার করে দেখতে পারেন যে আসলে এখন এদের গ্রাফটা কেমন, এদের আসলে সার্চ ভলিউমটা কেমন। আমরা একটু রিসেন্ট ডেটা নিব। রিসেন্ট ডেটা যদি নেই, দেখেন এই যে 75 এর থেকে শুরু হয়ে বা দেখা যাচ্ছে সবসময় 50 এর উপরেই যাচ্ছে। এটা হচ্ছে শাওমির যে গ্রাফটা আমাদেরকে শো করছে বা শাওমি এই ওয়ার্ডের জন্য আমরা যে গ্রাফটা দেখছি এটা অল টাইম 50 এর উপরে যাচ্ছে। তাহলে আমরা আইডিয়া করতে পারি এটা অনেক ভালো ভালো মানের একটা কিওয়ার্ড বা একটা নিশ আমাদের জন্য হতে পারে। এরপরে যে বিষয়টা যে শাওমির জন্য দেখেন এটা একদম নিচের দিকে যাচ্ছে, সবসময় নিচেই যাচ্ছে, মানে 25 এর উপর গেছে খুব কম। তো তাহলে আমরা এই ধরনের নিশ বা এই ধরনের কিওয়ার্ড আমরা কখনোই সিলেক্ট করব না। আচ্ছা, এখান থেকে আপনারা লোকেশন চেঞ্জ করে দেখতে পারেন, ক্যাটাগরিগুলো চেঞ্জ করে দেখতে পারেন যে অল ক্যাটাগরি, তারপর হচ্ছে আপনার এখানে ইলেকট্রনিক্স, আমরা নরমালি ইলেকট্রনিক্সই দেখতেছি। তো দেখি আপনাদের যদি এখানে স্পেসিফিক কোনো ক্যাটাগরি থাকে সেগুলো আপনারা দিয়ে চেক করবেন। আচ্ছা, এরপরে যে বিষয়টা যে মেইনলি আমরা তো বাংলাদেশ থেকে সার্চ করছি, বাংলাদেশ থেকে সার্চ করার পর আমরা দেখেন স্পেসিফিক আরো অনেক বিষয় কিন্তু এখানে অ্যাড করতে পারি। সেটা হচ্ছে যে বাংলাদেশ থেকে আসলে কোথা থেকে সবচেয়ে বেশি কবে সার্চ হয়েছে বা কখন কোন কিওয়ার্ডটাতে কোন ডিভিশন থেকে বা কোন এরিয়া থেকে সবচেয়ে বেশি সার্চ হয়েছে। তো নরমালি দেখেন রংপুর ডিভিশন থেকে এই সিম্ফনি এই কিওয়ার্ডটা ইউজ করে সবচেয়ে বেশি সার্চ হয়েছে। বরিশাল থেকেও তারপর বা দেখা যাচ্ছে এইভাবে একটা অ্যাসেন্ডিং অর্ডারে এটা দেখানো হয়েছে। আচ্ছা, তো আপনারা চাইলে এই বিষয়গুলো দেখতে পারেন এবং এখান থেকে যে বিষয়টা হয় যে আমরা কিন্তু এখান থেকে চুজ করতে পারি যে আসলে আমরা কোন ডিভিশন বা আমরা যদি কোনো ডিভিশনের জন্য এগুলো বা একটা স্পেসিফিক লোকেশনের জন্য যদি আমরা নিশ সিলেকশনের ক্ষেত্রে এই ওয়ার্ডগুলো যদি আমরা বেশি মানে আমরা যদি ইউজ করি তাহলে কিন্তু আমরা এখান থেকে সেই স্পেসিফিক লোকেশনগুলো কিন্তু যাচাই করতে পারবো। আচ্ছা, এরপরে যে বিষয়টা আছে যে এখানে একটা অপশন আছে যে রাইজিং এবং টপ। আমরা যদি টপ এটাতে দিই তাহলে দেখেন যে সিম্ফনি এটা কোন লোকেশন থেকে বেশি সার্চ হয়েছে এখানে দেখেন আমাদেরকে ইন্ডিকেট করে দেখাচ্ছে এই যে উত্তরাঞ্চল অর্থাৎ আমাদের রংপুর এবং দেখা যাচ্ছে যে খুলনা ডিভিশন এই দিক থেকে সার্চটা বেশি আসছে। আচ্ছা, আর এখানে যদি আমরা শাওমির ক্ষেত্রে দেখি যে শাওমি আসলে কোন এরিয়া থেকে কোন স্পেসিফিক এরিয়া থেকে বেশি আসছে, তাহলে এমআই লিখে সার্চ দিচ্ছে অর্থাৎ রিলেটেড যে কোয়েরিজ আছে রিলেটেড যে কিওয়ার্ড আছে এগুলো কিন্তু আমাদেরকে এখান থেকে দেখাচ্ছে এবং স্পেসিফিক এরিয়া কিন্তু আমাদেরকে এখানে মার্ক করে করে দেখাচ্ছে। দেখেন এত সুন্দর মানে ভিজুয়াল রিপ্রেজেন্টেশন, আসলে দেখা যাচ্ছে আমাদের এই রেজাল্টগুলো যদি আমরা ম্যানুয়ালি খুঁজতে যেতাম আমাদের অনেক কষ্ট করতে হতো। আর গুগল অ্যানালিটিক্স বা গুগল ট্রেন্ডস এই রেজাল্টগুলো আমাদেরকে অনেক সহজেই দিচ্ছে। এখান থেকে আরেকটা ভালো বিষয় সেটা হচ্ছে আপনারা সাজেস্টেড কিওয়ার্ড কিন্তু এখান থেকে নিতে পারেন। যারাই শাওমি লিখে সার্চ দিচ্ছে তারা হয়তো তার থেকে বেশি পরিমাণ এমআই লিখে সার্চ দিচ্ছে। তো এই কারণে আপনাদেরকে এই বিষয়গুলো কিন্তু খেয়াল রাখতে হবে।
এখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে টপ এবং ব্রেকআউট। আমরা একটু দেখি টপ, রাইজিং দেখি। আচ্ছা, রাইজিং যে রাইজিং যে কিওয়ার্ড গুলো আছে বা রাইজিং যে রিলেটেড সার্চ গুলো আছে, এগুলো বলতে মূলত বোঝায় যে এই সার্চ কিওয়ার্ড গুলো বা এই ধরনের কিওয়ার্ড গুলো এখন সামনের দিকে বেশি আসছে, অর্থাৎ লাস্ট 12 মান্থে এদের সার্চ ভলিউমটা মিনিমাম 5000 বৃদ্ধি পাইছে। আমরা এখানে এই যে রাইজিং এর এটার ক্ষেত্রে, মানে রাইজিং বলতে যেগুলো সামনের দিকে আসতেছে বা আপকামিং, এবং দেখা যাচ্ছে ব্রেকআউট বলতে বোঝাচ্ছে যে এখানে মিনিমাম 5000 এর বেশি এর সার্চ ভলিউমটা বিগত 12 মাসে এটা বৃদ্ধি পাইছে। তো আমরা একটু এটার একটু এমআই 10T এটাকে যদি আমরা একটু সার্চ করে দেখি যে আসলে ওখানে যেটা বললো এটা আসলে সঠিক কিনা, একটু খেয়াল করে দেখি। আমরা এখানে সার্চ দেবো যে এমআই 10T এটা আসলে রাইজিং কিনা, বা বিগত 12 মাসে এদের যে সার্চ ভলিউমটা এটা আসলে কি পরিমাণ বৃদ্ধি পাইছে। দেখেন পাস্ট 12 মান্থে এটার যে সার্চ ভলিউমটা, এটা যখন লঞ্চ হয়েছে বা দেখেন Xiaomi যখন অ্যানাউন্স করছে, এটা দেখেন একদম পিকে চলে গেছে, হিউজ, এবং তারপর থেকে কিন্তু এটা আসলে বাড়তেই আছে। তো আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যে এই যে রাইজিং যে কিওয়ার্ড আছে বা রাইজিং যে কিওয়ার্ডগুলো আমাদেরকে এখানে সাজেস্ট করতেছে, এই ধরনের রাইজিং বা দেখা যাচ্ছে রাইজিং কিওয়ার্ডগুলো আমরা নিয়ে আমরা কিন্তু আমাদের নিশটাকে কিন্তু সেট আপ করতে পারি। কারণ যেগুলো আসলে রাইজিং কিওয়ার্ড বা দেখা যাচ্ছে যে রাইজিং যে নিশ, এগুলো যদি আমরা সিলেক্ট করি তাহলে দেখা যাচ্ছে যে ইন ফিউচার বা দেখা যাচ্ছে আগামী 4-5 মাস 6 মাসে আমরা আমাদের সাইটটাতে অনেক বেশি থেকে বেশি পরিমাণ ভিউয়ার বা দেখা যাচ্ছে ভিজিটর আমরা নিয়ে আসতে পারবো। এই কারণে আমাদেরকে রাইজিং এই নিশ বা দেখা যাচ্ছে রাইজিং কিওয়ার্ডগুলো সম্পর্কে একটু সার্চ করে করে দেখতে হবে। আর এটা অনেক বড় একটা বিষয় বা দেখা যাচ্ছে অনেক ভালো একটা সুবিধা এই গুগল ট্রেন্ডসে। আমরা আসলে এই কিওয়ার্ড নিয়ে যখন রিসার্চ করি, আমরা যদি চিন্তা করি যে আমাদের প্রোডাক্টের সাথে রিলেটেড একটা কিওয়ার্ড যেটা হচ্ছে আগামীতে অনেক ভালো কিছু করবে, বা আমাদের প্রোডাক্টের সাথে রিলেটেড একটা কিওয়ার্ড যেটা ইন ফিউচার অনেক বেশি ভিজিটর আসবে যে কিওয়ার্ডের থ্রুতে, এই ধরনের কিওয়ার্ড যদি আপনি ম্যানুয়ালি রিসার্চ করতে চান তাহলে আপনাকে অনেক কিছু খুঁজতে হবে, সাজেস্টেড কিওয়ার্ড দেখতে হবে, এটা আসলে কি পরিমাণ সার্চ ভলিউম এখন আছে, আজ থেকে 10 মাস আগে বা 15 মাস আগে কেমন ছিল, এগুলো আপনাকে রিসার্চ করে দেখা যাচ্ছে একটা কন্টিনিউয়াস ফ্লোর মধ্যে দিয়ে গিয়ে বা দেখা যাচ্ছে একটা গ্রাফ তৈরি করে আপনাকে এটা অ্যানালাইসিস করতে হতো। কিন্তু গুগল ট্রেন্ডস আমাদেরকে এটা খুবই সহজেই বলে দিচ্ছে, এবং আমরা জাস্ট এখান থেকে রিলেটেড কোয়েরিজে যদি আমরা রাইজিং সিলেক্ট করি এবং এখান থেকে এই কিওয়ার্ডগুলো নিয়ে যদি আমরা সার্চ করে দেখি, তাহলে কিন্তু আমরা এই গ্রাফ থেকে এই রেজাল্টটা বুঝতে পারছি যে হ্যাঁ, এই এমআই 10T যেটা, এটা হচ্ছে ইন ফিউচার অনেক ভালো কিছু করতে যাচ্ছে, এটা আমরা একটা আইডিয়া করতে পারি। অথবা এখানে বোঝা যাচ্ছে যে এই যে জুন থেকে বা দেখা যাচ্ছে যে জুনে এখানে কোনো সার্চ ছিল না, দেখা যাচ্ছে যে আপনার অক্টোবর, এটা সেপ্টেম্বর থেকে শুরু করে এখন পর্যন্ত এটার মোটামুটি ভালো পরিমাণ সার্চ ভলিউম আছে, বা এটার স্কোরটা অনেক ভালো। তো আমরা কিন্তু এখান থেকে এই সুবিধাটা একদম বিনামূল্যে বা দেখা যাচ্ছে খুব সহজেই পাচ্ছি। আপনারা অন্যান্য পেইড টুলগুলোতে এই ধরনের সুবিধা পাবেন, আর এটা গুগলের এই যে গুগল ট্রেন্ডস এখানে আপনারা ফ্রিতেই পাচ্ছেন। তো আপনারা কিওয়ার্ড সিলেকশনের ক্ষেত্রে বা দেখা যাচ্ছে যে আপনারা যদি কোনো প্রোডাক্ট নিয়ে বিজনেস করেন যেটা আসলে দেখা যাচ্ছে যে 1 বছর বা 2 বছরের জন্য ট্রেন্ডিং থাকে, যেমন ধরেন মোবাইল ফোন, যখন নতুন মোবাইল ফোন আসে সেটা প্রায় বলা চলে যে 1 বছর বা 1.5 বছরের মতো ট্রেন্ডিং থাকে, কিন্তু তারপরে গিয়ে কিন্তু সেটা আস্তে আস্তে স্লো হয়ে যায়। সেই প্রোডাক্টের জায়গায় নতুন একটা প্রোডাক্ট আসে, মানুষ তখন নতুন প্রোডাক্টটা নিয়ে গবেষণা বা দেখা যায় তারা ওই নতুন প্রোডাক্টটা নিয়ে ইউজ করা শুরু করে। তো এই কারণে আমাদেরকে এইভাবে আমাদের আপকামিং যে ট্রেন্ডস বা দেখা যাচ্ছে আপকামিং যে কিওয়ার্ড বা আপকামিং যে নিশ হতে পারে, এটা এখান থেকে আমরা সিলেক্ট করে দেখতে পারি। আচ্ছা, আর রিলেটেড টপিকগুলো আপনারা দেখতে পারেন বা রিলেটেড কিওয়ার্ডগুলো আপনারা এখান থেকে সার্চ করে করে দেখতে পারেন। তো গুগল ট্রেন্ডস ফ্রিতে যে সুবিধাগুলো দিচ্ছে এটা আসলে অনেক ভালো। আপনারা যদি এখান থেকে ভালোভাবে রিসার্চ করে আপনাদের জন্য আপকামিং ট্রেন্ডস কি হতে পারে বা আপকামিং নিশ কি হতে পারে, বা দেখা যাচ্ছে বর্তমানে যে নিশটা নিয়ে আপনি কাজ করছেন এটার ফিউচার কেমন, এই ধরনের বিষয় নিয়ে যদি আপনি আলোচনা আপনার এখান থেকে রিসার্চ করে যদি আপনার ওয়েবসাইটে এই কিওয়ার্ড বা নিশগুলো সিলেক্ট করেন, দেন অবশ্যই আপনার জন্য এটা একটা ভালো পরিমাণ ভিজিটর আপনাকে দিবে। আচ্ছা, আমি একটু একটা বিষয় আপনাদেরকে দেখাই যে এভারগ্রিন যে কিওয়ার্ডগুলো আছে,
এভারগ্রিন কিওয়ার্ডগুলো সম্পর্কে কি আপনাদেরকে বলেছিলাম? এভারগ্রিন কিওয়ার্ড কি? আচ্ছা, এভারগ্রিন কিওয়ার্ডটা হচ্ছে এমন একটা কিওয়ার্ড যেটার ধরেন যে যেটার সার্চ ভলিউম বা যেটার স্কোর সবসময় 50-র আশেপাশে থাকে, বা দেখা যাচ্ছে একটা কন্টিনিউয়াস ফ্লোতে যেটা চলতে থাকে। আমি দেখেন যে ডায়েট শব্দটা লিখে বা ডায়েট ওয়ার্ডটা লিখে আমি সার্চ দিলাম, তো ডায়েট মানুষ অনেক আগে থেকেই করে, বা দেখা যাচ্ছে যে তারা বিভিন্ন ধরনের ডায়েট প্ল্যান আগে থেকেই তারা ফলো করে আসে। বিষয়টা হচ্ছে যে এই ডায়েট প্ল্যান বা এই ধরনের ডায়েট, এই ধরনের কিছু লিখে যদি বা এই ধরনের কিওয়ার্ড যদি আপনি ইউজ করেন, দেখবেন যে সবসময় এখানে মোটামুটি একটা পরিমাণের ভিজিটর এখানে আছে। তো এই বিষয়টা বা এই ধরনের কিওয়ার্ড যেগুলো আসলে সবসময় অনেক ভালো র্যাঙ্কিংয়ে বা অনেক ভালো সার্চে থাকে, বা এই ধরনের নিশ যেগুলো সবসময় মানে আমাদের টার্গেটেড হতে পারে, এই ধরনের নিশ বা এই ধরনের কিওয়ার্ডকে আমরা এভারগ্রিন কিওয়ার্ড বলতে পারি, বা এভারগ্রিন নিশ আমরা বলতে পারি। দেখেন আমরা যদি একটু আরেকটু দেখি, দেখেন এখানে বলছে ইন্টারেস্ট ওভার টাইম। যখন মোবাইল ফোনটা খুব বেশি চলে মানে দেখেন নতুন লঞ্চ হয়, তখন অবশ্যই মানুষের এই সম্পর্কে জানার আগ্রহ খুবই বেশি ছিল। তারা এই সময়টাতে মোবাইল ফোন কি জিনিস এটা জানতোই না, তারা এটা নিয়ে সার্চ করতো, তারা এটাকে খুব বেশি এটাতে এই কিওয়ার্ডটাতে বা এই ফোন এই কিওয়ার্ডটাতে তারা সবচেয়ে বেশি ইন্টারেস্ট ফিল করতো, তারা গুগলে প্রচুর সার্চ করতো। এরপর কি হলো যে একটা সময় সবাই মোটামুটি জেনে গেল একটা নির্দিষ্ট সময় এসে, দেন দেখেন এটা কিন্তু একটা নির্দিষ্ট ফ্লোতে বা দেখা যাচ্ছে একটা বলা চলে যে একদম সমান্তরাল ভাবেই কিন্তু এটা চলছে। তো এখন অলরেডি পৃথিবীতে আমি মনে করি যে সবাই অ্যাটলিস্ট জানে যে মোবাইল ফোন জিনিসটা কি। তো তারপরেও কিন্তু সার্চ হয়, কিভাবে সার্চ হয়, যে শাওমি মোবাইল ফোন বা শাওমি ফোন, স্যামসাং ফোন, এইভাবে কিন্তু এই ফোন যে ওয়ার্ডটা এখন একটা কন্টিনিউয়াস একটা ফ্লোতে এটা চলছে একদম সমান্তরাল ভাবে। তো এটা হচ্ছে বিষয় যে এই ধরনের কিওয়ার্ড গুলো, যেমন এই যে দেখেন এইখান থেকে এই গ্রাফটা যদি দেখেন বলা চলে যে একদম সমান। এখানে অবশ্যই একটু পিকটা হাই আছে, কিন্তু এখান থেকে যদি আপনি কল্পনা করেন দেখবেন যে মোটামুটি সমান 50-র কাছাকাছি দিয়ে সব সময় চলছে। তো এই ধরনের কিওয়ার্ডকে আমরা বলতে পারি যে এভারগ্রিন, যেগুলো সবসময় একটা কন্টিনিউয়াস ফ্লোতে বা দেখা যাচ্ছে একটা নির্দিষ্ট ধারাতে চলতে থাকে, এগুলোকে আমরা বলতে পারি যে এভারগ্রিন কিওয়ার্ড বা এভারগ্রিন নিশ। বিষয়টা বুঝতে পারছেন এভারগ্রিন কি জিনিস? আসলে শুধু শুনে যাচ্ছি, বুঝবো স্যার কাজটা করতে যে তখন। আচ্ছা ঠিক আছে, যখনই কোনো প্রবলেম হবে এটা জানাবেন, বা যখনই প্রবলেম অ্যারাইজ হবে কাজ করতে এসে, তখন অবশ্যই এটা সলভ করে নেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। জি স্যার। আমাদের এখানে কম্পেয়ার করতে অনেক সুবিধা হয়, যেমন ধরেন আমি যদি এখানে লিখি, আমি যদি বাংলাদেশের টপ কয়েকটা মোবাইল ফোনের ব্র্যান্ডকে যদি এখানে আমরা যদি সার্চ করে বা কম্পেয়ার করে দেখতে চাই, সেটা আমরা দেখতে পারবো। আমরা একটু সার্চ করি শাওমি, আমি এটা দেখি একটু, দেন আমি কম্পেয়ার করি। আচ্ছা রিসেন্টলি আমরা কম্পেয়ার করতে চাচ্ছি, তাহলে একটু দেখি শাওমি, দেন এখান থেকে যদি কম্পেয়ার করি যে স্যামসাং, দেখেন এখানে কম্পেয়ার করে আমাদেরকে ভ্যালুটা দেখাচ্ছে। স্যামসাং এর মোবাইল এখনো বেশি সার্চ হচ্ছে। আমরা যদি এখানে আবার যদি অ্যাড করি হুয়াওয়ে, দেখেন এখানে সার্চ ভ্যালুটা মানে কম্পেয়ার করে আমাদেরকে দেখাচ্ছে। তারপর যদি আচ্ছা আরেকটা মোবাইল ব্র্যান্ডের নাম বলেন, নোকিয়া। স্যার মানে সর্বোচ্চ কতগুলো কম্পেয়ার অ্যাড করতে পারবো? আচ্ছা সর্বোচ্চ কতগুলো কম্পেয়ার অ্যাড করতে পারবেন এটা? ভিভো স্যার। আচ্ছা ঠিক আছে ভিভো, দেখি সর্বোচ্চ আচ্ছা সর্বোচ্চ কতগুলো অ্যাড করা যায় দেখি। দেখেন এখানে সর্বোচ্চ 5টা আমাদেরকে অ্যাড করার অপশন দেখাচ্ছে। তো আপনি সর্বোচ্চ 5টা বা দেখাচ্ছে 4টা 5টা কিওয়ার্ড আপনি এখান থেকে কিন্তু অ্যাট এ টাইম আপনি এখান থেকে সার্চ করে সুন্দরভাবে দেখতে পাচ্ছেন। স্যামসাংটা সবচেয়ে বেশি সার্চ হচ্ছে বা দেখা যাচ্ছে বেশি ইন্টারেস্ট ফিল করছে সবাই এটাতে। তারপর আছে যেটা, আচ্ছা এটা হচ্ছে ভিভোর যে সার্চ রেজাল্ট, এটা কিন্তু দেখেন অনেক ভালো,
ইভেন শাওমির থেকে বেটার। কারণ কি, বর্তমানে ভিভো নিয়ে অনেকেই সার্চ করছে বা দেখা যাচ্ছে যে ভিভো যে ফোনগুলো নিয়ে আসছে হয়তো বাজেটের মধ্যে অনেক ভালো ফিচার তারা দিচ্ছে। ধরেন ভিভো V17 Pro বা এই ধরনের যে ফোনগুলো আছে বাজেটের মধ্যে অনেক ভালো মানের ফোন তারা দিচ্ছে। এখন মানটা ভালো কি খারাপ সেটা আমাদের বিষয় না, হয়তো দেখা যাচ্ছে যে তারা এখানে কম প্রাইসে দিতে যাচ্ছে বা দেখাচ্ছে যে কম প্রাইসে অনেক ভালো ক্যামেরা দেওয়ার কথা বলছে, অনেকেই সার্চ করে এটাকে যাচাই করছে যে আসলে এটা ঠিক কিনা। আপনারা যদি একটা জিনিস চিন্তা করেন যে ভিভোর যে ফোনগুলো এগুলো নর্মালি শাওমির থেকে খুব একটা বেটার মনে হয় যে হয় না, আমার যেটা পার্সোনাল এক্সপিরিয়েন্স। তো এটা ভালো না হওয়ার পরেও এখানে সার্চ ভলিউমটা বা ইন্টারেস্টটা এত বেশি কেন? কারণটা হচ্ছে যে আপনি যদি বলেন যে আমরা আসলে খুব ভালো মানের প্রোডাক্ট দিচ্ছি, দেখা যাচ্ছে যে 10,000 টাকার একটা মোবাইল ফোনে আমরা 6টা ক্যামেরা দিচ্ছি, 6 GB র্যাম দিচ্ছি, 128 GB ইন্টারনাল স্টোরেজ দিচ্ছি, এরকম যদি আপনি বলেন তাহলে কিন্তু মানুষের ইন্টারেস্টটা কিন্তু বাড়বে। আসলে একটু খোঁজ করে দেখি, ইন্টারনেটে সার্চ করতে তো আমাদের তো আর কোনো টাকা পয়সা লাগছে জি না। স্যার। তো এই যে বিষয়গুলো এতে থেকে কিন্তু ইন্টারেস্টটা বা ইন্টারেস্ট ওভার টাইম বা দেখা যাচ্ছে সময় সাপেক্ষে এই সার্চের যে পরিমাণটা এটা কিন্তু অনেক বৃদ্ধি পাইছে। তো এটাই হচ্ছে এই যে ভিভো যে টপে চলে আসে, মানে দেখা যাচ্ছে যে শাওমির থেকে বেশি পরিমাণ সার্চ হচ্ছে, এটা হচ্ছে তার একটা মূল কারণ। এখানে আসলে সেল কতটুকু হচ্ছে এটা আমাদের জানার বিষয়, মানে আমরা এটা জানি না, বা দেখা যাচ্ছে যে এখান থেকে আসলে মানুষ পারচেস করছে কিনা এটা আমরা জানতেছি না, কিন্তু বিষয়টা হচ্ছে তারা ইন্টারনেটে সার্চ করছে, সার্চ ভলিউমটা বাড়ছে। আচ্ছা, এরপর দেখেন যেটা আছে শাওমি। শাওমি হচ্ছে 19, তারপর হচ্ছে আছে গ্রিন কালার কোনটা, নোকিয়া। নোকিয়াতেও মোটামুটি সার্চ রেজাল্ট কিছু একটা আছে। নোকিয়ার একটা বিষয় আপনাদেরকে বলি, নোকিয়ার ক্ষেত্রে যে বিষয়টা হয় যে যারা নোকিয়া পছন্দ করে বা নোকিয়ার ফোন যারা অনেক আগে থেকে ইউজ করে আসে, বা দেখা যাচ্ছে নোকিয়ার ফোনগুলো একটু যেহেতু অনেক হার্ড আর কি, বা অনেক ভালো মেটেরিয়াল দিয়ে তৈরি, যার কারণে দেখবেন যে এদের কিছু মানে নির্দিষ্ট কিছু এদের ফ্যান বেজ আছে, এরা সবসময় নোকিয়ার ফোনে ইউজ করে। এখন নোকিয়া যেটাই দিক যেটাই বানাক এরা নোকিয়া ইউজ করবে। দেখেন এদের যে ফ্লোটা এটা কন্টিনিউয়াস, অর্থাৎ এদের যে কাস্টমার বা এদের যে হচ্ছে সার্চের যে ইন্টারেস্টটা এটা কন্টিনিউয়াসলি একইভাবে চলছে, কারণ এদের ফ্যান বেসটা একটা নির্দিষ্ট জায়গায় থেমে গেছে। এরপর আরেকটা কি আছে, এটা হচ্ছে হুয়াওয়ে। হুয়াওয়ে মোটামুটি আমাদের দেশে চলে, কিন্তু তারপরেও তাদের প্রাইস বা প্রাইস সেগমেন্টে খুব একটা বেশি সার্চ মনে হয় না। তারপর দেখেন এরা এখন মানে একদম সর্বশেষ তলানিতে এরা অবস্থান করছে। আপনারা এখান থেকে কম্পেয়ার করে যে ডিভিশন ওয়াইজ কিন্তু দেখতে পারেন যে কোন ডিভিশন থেকে কোন ফোনটা বেশি সার্চ হচ্ছে। আপনি যদি একদম পার্টিকুলার এবং স্পেসিফিক কোনো সিটি বা দেখা যাচ্ছে কোনো ডিভিশন যদি টার্গেট করতে চান সেটাও এখান থেকে পারবেন। আচ্ছা, তো এই তো ছিল আপনার হচ্ছে গুগল অ্যানালিটিক্স বা গুগল অ্যানালিটিক্স না, গুগল ট্রেন্ডস এর কম্পেয়ার করার কিছু বিষয়। তো এখান থেকে কম্পেয়ার করলে কিন্তু আপনারা এটা অবশ্যই বুঝতে পারবেন যে দেখেন এই যে শাওমি এবং ভিভোর যে এখানে একটা সার্চের ইন্টারেস্টের যে একটা কম্পিটিশন, এখানে কিন্তু ভিভোটা কিন্তু জিতে গেছে বা দেখা যাচ্ছে ভিভোতে এখন সার্চটা বেশি হচ্ছে। তাহলে এটা বাড়ছে কিনা কমছে, বা দেখা যাচ্ছে টপ ট্রেন্ডিং কি আসতেছে, বা দেখা যাচ্ছে যে ব্রেকআউটে কি আসতেছে, এগুলো আপনারা কিন্তু দেখে যদি আপনারা এই ট্রেন্ডগুলো ফলো করে এবং দেখা যাচ্ছে এই ধরনের কিওয়ার্ড ইউজ করে আপনারা আপনাদের নিশটাকে যদি সিলেক্ট করতে পারেন তাহলে অবশ্যই ইন ফিউচার আপনাদের সাইটে ভালো পরিমাণ ট্রাফিক আসবে। এটা হচ্ছে বিষয়। আচ্ছা, কান্ট্রি চেঞ্জ করলে দেখবেন যে সার্চের সবকিছু একদম চেঞ্জ হয়ে যাবে। কারণটা আপনাদেরকে বলি যে এক একটা কান্ট্রিতে এক এক ধরনের ইন্টারেস্ট বা এক এক ধরনের ট্রেন্ড চলে। আপনি একটা বিষয় খেয়াল করে দেখবেন যে স্যামসাং এর যে ব্র্যান্ডটা এটা হচ্ছে ইন্টারন্যাশনাল এবং খুবই ভালো মানের ব্র্যান্ড, এবং দেখেন ইউএসএ তে স্যামসাংটা মোটামুটি সার্চ হয়, কিন্তু এই যে ভিভো বা দেখা যাচ্ছে যে নোকিয়া বা এই ধরনের ফোনগুলো তাদের ওখানে আবার চলে না। তো আমি যদি এখান থেকে জাস্ট হুয়াওয়েকে যদি বাদ দিই, হুয়াওয়ে তো ইউএসএ তে চলেই না, কারণ ওদের তো একটা দ্বন্দ্ব অলরেডি আছে, আপনারা সেটা জানেন তাই না? আচ্ছা, আমি যদি এখানে আইফোন যদি লিখি, দেখেন এখানে আইফোনটা সবার টপে আসার কথা। দেখেন, হ্যাঁ আইফোনটা সবচেয়ে টপে আছে, কারণ ইউএসএ তে বেশিরভাগ মানুষ তাদের যে প্রোডাক্ট বা দেখা যাচ্ছে অ্যাপলের যে প্রোডাক্ট আইফোন এটা তারা ইউজ করে, এবং দেখা যাচ্ছে যে এখানে স্যামসাং সেটা কিন্তু মোটামুটি ইউজ করে বা দেখা যাচ্ছে মোটামুটি চলে, এবং দেখা যাচ্ছে এখানে একটা কন্টিনিউয়াস একটা ফ্লো আছে। আপনারা একটু খেয়াল করলে দেখবেন যে স্যামসাং এর যে ইউজাররা
তারা সবসময় বেশিরভাগ ক্ষেত্রে তাদের প্রাইস রেঞ্জ বা দেখা যায় তাদের যে সার্ভিস বা স্যামসাং এর কাছ থেকে তারা যে সার্ভিস পায়, এতে মোটামুটি তারা সবসময় স্যামসাং এর ফোনই ইউজ করে। দেখেন এদের যে কন্টিনিউয়াস ফ্লোটা এটা মোটামুটি একই রকমই আছে। আবার এখানে একটু বেড়ে যায় অনেক সময়, যে অনেক সময় হয়তো স্যামসাং যখন নতুন ফোন লঞ্চ করে তখন এটা আবার বেড়ে যায়। তো এইটা হচ্ছে একটা বিষয়। দেখেন এখানে শাওমি বা দেখা যাচ্ছে অন্যান্য ব্র্যান্ড কিন্তু খুঁজেই পাওয়া যাচ্ছে না, এরকম একটা বিষয়। আচ্ছা, তো আসলে এই ধরনের সার্চের যে ইন্টারেস্ট বা দেখা যায় ইন্টারেস্ট ওভার টাইম বা দেখা যায় কি ধরনের ট্রেন্ড বা কি ধরনের নিশ কখন কোথায় সেট আপ করতে হবে, এটা কিন্তু অবশ্যই কান্ট্রি বা লোকেশন ওয়াইজ কিন্তু অবশ্যই অবশ্যই চেঞ্জ হবে। আমরা যদি একটু ইন্ডিয়াতে যদি দেখি যে ইন্ডিয়াতে আসলে কেমন, দেখেন ইন্ডিয়াতেও কিন্তু স্যামসাং এবং এখানে এটা কি ছিল গ্রিন ভিভো, স্যামসাং ভিভো, আচ্ছা দেখি শাওমি, শাওমির এখন মোটামুটি মানে সার্চটা ইন্ডিয়াতে কমে গেছে বা চাহিদাটা কমে গেছে। ওরা এখন সবচেয়ে বেশি ইউজ করতেছে ভিভো, এবং দেখা যাচ্ছে যে আইফোন তো তারা মোটামুটি যারা ব্র্যান্ডের বা দেখা যাচ্ছে যে যারা মোটামুটি ভালো একটা অবস্থানে থাকে তারা সবসময় আইফোনটাকে ইউজ করার চেষ্টা করে। ইন্ডিয়াতেও কিন্তু আইফোন নিয়ে বেশ ভালো একটা সার্চের এখানে ভলিউম আছে। কিন্তু যারা মোটামুটি মিড রেঞ্জে বা বাজেটের মধ্যে মোটামুটি মিড বা মিড হাই এর মধ্যে যারা ফোন কিনে তারা মোটামুটি স্যামসাংটাকে নেওয়ার চেষ্টা করে। দেখেন এখানে স্যামসাং এর সার্চ ভলিউমটা কিন্তু অনেক বেশি। তো এইভাবে আপনারা কান্ট্রি বা দেখা যাচ্ছে যে বিভিন্ন কিওয়ার্ডকে কিন্তু কান্ট্রি ওয়াইজ কম্পেয়ার করে করে দেখতে পারেন। এটা অবশ্যই প্রত্যেকটা দেশের জন্য বা বিভিন্ন দেশের বা বিভিন্ন লোকেশনের জন্য এটা অবশ্যই আলাদা আলাদা হবে।